দেখুন, শেক্সপিয়ার ঠিকই বলেছিলেন, নামে কি বা আসে যায়। ওই বাংলা প্রবাদে যেমন বলে, দৃষ্টিহীন ছেলের নাম পদ্মলোচন, হতেই পারে। আবার বস্তা বস্তা অভিযোগের কাদা যার জামায় লেগে আছে তার নাম নির্মল, হতেই পারে। নামে কি বা আসে যায়। প্রথম প্রশ্ন, লটারির টাকা আত্মসাৎ, তোলাবাজি, 21-এর ভোট পরবর্তী হিংসা সহ ভুরি ভুরি অভিযোগ। গ্রেফতার পানিহাটির তৃণমূল নেতা নির্মল ঘোষের ছেলে তীর্থঙ্কর ঘোষ। খবর পেয়েই রক্ষা কবচ চেয়ে হাইকোর্টে ছুটলেন নির্মল। ছেলের পর এবার কি বাবার পালা? দ্বিতীয় প্রশ্ন, মাথায় পিস্তল ঠেকিয়ে লটারিতে জেতা 1 কোটি টাকার টিকিট কেড়ে নিয়েছিলেন নির্মল ঘোষ। খুন করে লাশ গায়েবের হুমকি দিয়েছিলেন তার ছেলে। উঠল চাঞ্চল্যকর অভিযোগ। তবু কেন এখনো অধরা পানিহাটির এই কুখ্যাত প্রাক্তন বিধায়ক? তৃতীয় প্রশ্ন, গুচ্ছ গুচ্ছ অভিযোগের আবহে শনিবার বিদ্রোহীদের বৈঠকে নির্মল ঘোষ। আমন্ত্রণ পেয়েই এসেছি, দাবি নির্মলে। কে ডেকেছে প্রমাণ দিন, চ্যালেঞ্জ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। গ্রেফতার থেকে বাঁচতেই কি এখন ওয়াশিং মেশিনে ঢোকার চেষ্টা নির্মল ঘোষের? চতুর্থ প্রশ্ন, এবার তৃণমূলের মধ্যে থেকেই অভিষেক হটাও দাবি। সরব কোচবিহারের রবীন্দ্রনাথ ঘোষ থেকে বীরভূমের বিকাশ রায় চৌধুরীরা। ভোটে বিপর্যয়ের জন্য আইপ্যাককে দায়ী করলেন কেষ্ট মণ্ডল। ভেঙে খান খান দল, আর কতদিন ভাইপোকে আগলে রাখবেন মমতা বন্দ্যোপাধ্যায়? পঞ্চম প্রশ্ন, শুভেন্দু অধিকারী ও শ্রমিক ভট্টাচার্যের উপস্থিতিতে রাজ্যসভায় তৃণমূলের 3 দলছুটের মনোনয়ন ঘিরে বিতর্ক অব্যাহত। জাতীয় স্বার্থেই যোগদান বলছে বিজেপি নেতৃত্ব, কিন্তু দলের সাধারণ কর্মী আর সমর্থকদের এই তত্ত্ব বোঝাতে পারবে তো গেরুয়া শিবির? তবে শুরুতেই দেখাবো পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষের ছেলে তীর্থঙ্কর ঘোষকে অবশেষে গ্রেফতার করল পুলিশ। দেখুন, গত কয়েকদিন ধরেই জল্পনা বাড়ছিল। অবশেষে পুলিশের জালে ধরা পড়লেন পানিহাটি প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষের ছেলে তীর্থঙ্কর ঘোষ। সোমবার ভোররাতে দক্ষিণেশ্বর থেকে তীর্থঙ্কর ঘোষকে গ্রেফতার করে খড়দা থানার পুলিশ। 2021-এর ভোট পরবর্তী হিংসার মামলাতেই তাকে প্রথমে গ্রেফতার করা হয়, যে মামলাটি দায়ের করেছিলেন বিজেপির যুব মোর্চার রাজ্য কমিটির সদস্য জয় সাহা। আমার বাড়িতে বোমাবাজি করেছিল, বাড়ি ভাঙচুর করেছিল। ভোট পরবর্তী হিংসার মামলায় গ্রেফতার করা হলেও পরে লটারির টিকিটের কোটি টাকা আত্মসাৎ এবং তোলাবাজি সহ একাধিক মামলায় তীর্থঙ্কর ঘোষকে শোন অ্যারেস্ট দেখায় পুলিশ। নির্মল ঘোষ যখন আমাকে বন্দুক ধরে মাথায়, তখন তীর্থঙ্কর ঘোষ আমাকে গলা টিপে ধরে মারার হুমকি দেয়। গত বিধানসভা নির্বাচনে পানিহাটি থেকে তৃণমূলের প্রতীকে ভোটে লড়েছিলেন তীর্থঙ্কর ঘোষ। এই বিধানসভা আসন থেকে 5 বার বিধায়ক হয়েছিলেন তার বাবা নির্মল ঘোষ। স্থানীয় সূত্রে দাবি, বাবা ছেলে দুজনের বিরুদ্ধে গুচ্ছ গুচ্ছ অভিযোগ রয়েছে। ধৃত তীর্থঙ্কর ঘোষের বিরুদ্ধে মারধর, খুনের চেষ্টা, অস্ত্র আইন ও বিস্ফোরক আইন সহ একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের হয়েছে। বাবাই আমার মেয়ের মৃতদেহটাকে সমস্তটা তথ্য প্রমাণের লোপাট, শেষ লোপাটটা এরাই করেছিল। অলরেডি আমরা হাইকোর্টে মুভ করেছি। সমস্ত মামলা ইন্টেনশনাল, পলিটিক্যাল, অ্যাবসলিউটলি পলিটিক্যাল। সোমবার ব্যারাকপুর মহকুমা আদালতে নিয়ে যাওয়ার সময় দফায় দফায় বিক্ষোভের মুখে পড়েন নির্মল ঘোষের ছেলে তীর্থঙ্কর ঘোষ। চোর বিদায় হয়েছে, চোর এবার বাপে, এখন ছেলে গেছে বাপের পালা। কাদা গোবর ওর বাবার জন্য রেডি করা আছে। ছেলের গ্রেফতারের পর রক্ষা কবচ চেয়ে হাইকোর্টে দ্বারস্থ হয়েছেন পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ। সমীরণ পাল, আবির দত্ত ও সৌভিক মজুমদারের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, ভানু পেল লটারি ফিল্মে 3,95,000 টাকা লটারি পেয়েছিলেন ভানু। সেটা অবশ্য 1958 সালের ফিল্ম। অর্থমূল্যে এখন তা দাঁড়াবে কোটি ছাড়িয়ে যাবে। তবে লটারিতে টাকা পেতে নাকি ভাগ্যের জোর লাগে, আর ভাগ্য করে লটারি পেল একজন, গায়ের জোরে সেটা ছিনিয়ে নিচ্ছে আরেকজন। এমন ঘটনা বোধহয় শুধুমাত্র এ রাজ্যে ঘটতে পারে। গত 15 বছর আমাদের ভাগ্যে এ রাজ্যে যে সরকারটা ছিল, অভিযোগ সেই সরকারের প্রশাসনিক প্রশ্রয়ে বেশ কিছু দাগি ছিনতাইকারী নাকি বিরাট জনপ্রতিনিধি সেজে বসেছিলেন। একদিকে বীরভূমের এক বাঘ লটারির মাধ্যমে কোটি কোটি কালো টাকা সাদা করতেন। মাত্র 1.5 বছরের মধ্যে 6টা লটারি নাকি তিনি কবজির জোরে নয়, সে ভাগ্যের জোরে জিতে গেছিলেন। আর অন্যদিকে যিনি সত্যিকারের ভাগ্যের জোরে লটারির প্রাইজ লাগিয়েছিলেন, তার মাথাতেই পিস্তল লাগিয়ে গায়ের জোরে রীতিমতো মারধর করে তার টিকিটটা ছিনিয়ে নিয়েছিলেন পানিহাটির তৎকালীন বিধায়ক নির্মল ঘোষ এবং তার ছেলে। মারাত্মক অভিযোগ। এই পুরো ঘটনাটা আমি প্রথমেই শুনে নেব যার কাছ থেকে তার সঙ্গে এই ঘটনাটা ঘটেছিল।
পার্থ সরকার। কি হয়েছিল বলুন তো? নমস্কার। আমি মুনাগাছা মোড়ে ওএসএস 69 একটা বার আছে, ওই বারের মালিক সুশান্ত সরকারের গাড়ি চালাতাম। আচ্ছা। তো 9/11/2024 সালে আমি একটা রিয়াল লটারি প্রথম পুরস্কার পাই 1 কোটি টাকা। হ্যাঁ। তো তখন আমার মালিক জানতে পারে, আমাকে বলে ফ্ল্যাটে আয়। আমি যাই, যাওয়াতে যে দেখি সুশান্ত সরকার আর প্রশান্ত সরকার, সুশান্ত সরকারের ভাই প্রশান্ত সরকার ফ্ল্যাটে রয়েছে। তো আমাকে টিকিটটা দেখাতে বললো, দেখালাম। বলছে পার্থ, টিকিটটা তো ক্যাশ করাতে হবে, তো চ দাদার কাছে চ, টিকিটটা ক্যাশ করাবো। আমি বললাম হয়তো কোনো এজেন্সির কাছে যাচ্ছে, ওনার পরিচিত আছে, প্রায় 2 বছর ধরে ওনার কাছে আমি চাকরি করছি। যাওয়াতে তখন দেখলাম সাইটিং বাজারে ঢোকালো গাড়িটা। বললাম হয়তো এখানে কোনো বাড়ি আছে, কারণ আমি ওই নির্মল ঘোষের বাড়ির সামনেই টিকিটটা পাই। আচ্ছা। ওখানেই, হ্যাঁ ওখানেই লটারির দোকানে, ওখানে আমি বাজারে যেতাম প্রতিদিন, ওখানেই টিকিটটা কেটে দিলাম। ছোট লটারির দোকান। হ্যাঁ, টেবিল নিয়ে বসে ওখানেই পেয়েছিলাম। হ্যাঁ। তো ওখানে নিয়ে যাওয়ার পর তো নির্মল ঘোষের বাড়িতে ঢোকালো। হ্যাঁ। ঢোকানোর পর তারপরে আমি ঢুকে বাদিকে একটা ঘর আছে, বাদিকে ঘরে ওখানে ঢোকালো। যেয়ে দেখছি ওখানে বসে আছে নির্মল ঘোষ, তীর্থঙ্কর ঘোষ, তারপর সুবীর কর্মকার আর মিঠুন চক্রবর্তী, আর এদিকে আপনার কাউন্সিলর গোবিন্দ দাস। বেশ। আর এদিকে সুশান্ত সরকার আর প্রশান্ত সরকার তো আমাকে নিয়ে গেছে। তো সুশান্ত সরকার যেয়ে বলছে আমাকে যে পার্থ, তুই এত টাকা নিয়ে কী করবি, দাদাকে টিকিটটা দিয়ে দে, দাদা তোকে একটা কাজের ব্যবস্থা, চাকরির ব্যবস্থা করে দেবে। সুশান্ত সরকার বলল, না তুমি আমাকে বাড়ি থেকে বলে নিয়ে আসলে টিকিটটা ক্যাশ করাবে, ঠিক আছে, তুমি এখানে এসে দাদা আমি টিকিট দেবো না। যেই আমি না করেছি আমাকে সপাটা এক চড় মারে। যে মারাতে আমি যখন চিল্লাচ্ছি, ওর সুশান্ত সরকারের ভাই কী করলো, প্রশান্ত সরকার আমাকে পেটে ঘুষি মারলো, মারা শুরু করলো। যখন মারা শুরু করলো তখন আমি কি করলাম, চিৎকার করছি, বাঁচাও বাঁচাও করে যখন চিল্লাচ্ছি, তখন ঘরে তো দরজা বন্ধ, আর ওরা বাবা ছেলে একদম বসে আছে। হ্যাঁ বসে আছেন, ওর বাবা ছেলে বসে আছে। তো ওই নির্মল ঘোষ বিধায়ক উনি কী করলেন, সোফার তলা থেকে একটা বন্দুক বের করলেন, বের করে তখন আমার মাথায় ঠাকায়। যেই আমাকে মাথায় ঠাকায় তখন আমি চিৎকার করতে থাকি। যখন যে চিৎকার করি বাঁচাও বাঁচাও করে, ওইদিকে আমার সবাই উঠে আসলো, সবাই মিলে আমাকে আমি পড়ে গেছি, তুলে আমাকে মারছে। যখন বন্দুক ঠাকায় তখন কি হলো, ওই তীর্থঙ্কর ঘোষ উঠে এসে আমার গলায় চিপে ধরেছে। গলা চিপে ধরে বলছে, তোকে জানে মেরে দেবো, ঠিক আছে, তোর লাশ গায়েব করে তোর লাশ রেল লাইনে ফেলে দেবো। আর ওই সময় সুশান্ত সরকার আমার পকেটে হাত ঢোকায়, হাত ঢুকিয়ে টিকিট দেখতে দেয়। আর এদিকে আপনার কাউন্সিলর গোবিন্দ মানিব্যাগ বের করে, মানিব্যাগ বের করে দেখতে থাকে। যখন পায় না তখন হাতাহাতিতে আমার জামার বোতামটা ছিঁড়ে যায়। তখন নির্মল ঘোষ আমার পকেটে হাত ঢোকায়, সামনের পকেটে হাত ঢোকায়, দেখে কিছু নেই, একটা ভেতরে কাগজ রয়েছে। তো ভেতরে পকেট দিয়ে হাত ঢুকিয়ে তখন টিকিটটা বের করে নেয়। বের করে বলছে তখন এই দেখতো, এই টিকিটটা নাকি এটা নাকি দেখতো। তখন ওরা ব্যস্ত থাকে, তখন আমাকে ওরা বের করে দেয়। তখন আমি চলে আসি, ঠিক আছে। প্রচুর মার মেরেছে সুশান্ত প্রশান্ত দু ভাই মিলে, আর এদিকে যারা ছিলেন, হ্যাঁ, তীর্থঙ্কর ঘোষ তো আমার যখন গলা টিপে ধরেছে, আমি প্রচুর চিল্লাচ্ছি, আওয়াজ বেরোচ্ছে না, হ্যাঁ, তখন ওরা টিকিটটা এইভাবে সার্চ করে বের করে নেয়। এই প্রশ্ন জিজ্ঞেস করা না করা সমান, কিন্তু পরে কোনো রকম কম্পেনসেশন বা এই যে ছিনতাই করে নিল, কিছু কাজ বাদ দিন, কিছু টাকাটা, কোনো প্রশ্নই ওঠে না। না না, তারপরে আমাকে ধমকি দিচ্ছে, সে তখনই ধমকি দিচ্ছে, বলছে যদি কোনো সময় কোনো রকম থানাতে গিয়ে কমপ্লেন করিস, ঠিক আছে, তুই তো মার্ডার হবি, তোর ফ্যামিলিকে তুলে নিয়ে আসবো, তোর ফ্যামিলিকে গায়েব করে দেবো। তারপরে আমি যখন সকালবেলা বাড়িতে যাই, আমি আমার পিজিতে চলে যাই, সকালবেলা বউকে ঘটনাটা জানাই। জানানোর পর বউ বলে তুমি চলে আসো, তোমাকে না মেরে দেবে, ঠিক আছে। দুদিন যেয়ে আমি খুব আতঙ্কে ছিলাম, ওরকম সিচুয়েশনটা কখন আমি তো হয়নি না, আসিনি, তো আমি খুব আতঙ্কে ছিলাম। তখন দুদিন পর যখন আমি আমার পাড়ার লোকজনকে জানাই, তখন শাসক দলের কেউ ওদের বিরুদ্ধে যায়নি, মানে বাড়ি এখানে গ্রামে বাড়ি ত্রিবেণী, আর কোথায় আপনার সোদপুরে সাহস করবে। এই যে নেক্সাস তৈরি হয়েছিল, আমি আবার বলছি যে ভাগ্য করে লোকে নাকি লটারির টিকিট পায়, আর ভাগ্য করে যিনি পেলেন তার ভাগ্যটা দেখুন, মানে গায়ের জোরে, ভাগ্যের জোরে একজন পেলেন আর গায়ের জোরে একজন ছিনিয়ে নিলেন। এবং তারা এত প্রভাবশালী, এত শক্তিশালী যে একজন গাড়ির চালক তিনি সেই সাহসই জোগাড় করতে পারলেন না, বা কেউ তাকে এই সাহস দিতে পারলেন না যে এটার প্রতিবাদ হওয়া দরকার। ভাবতে পারেন, আমি বলছি এইখান থেকে আমি আবার একবার দেখে নেব যে পার্থবাবুর ঘটনাটা, একবার পার্থবাবুর মুখেই শুনে নেব। দেখুন নির্মল ঘোষ কি করলো, সোফার তলার থেকে বন্দুক বের করে মাথা রেখেছে, বলছি চিল্লাবি তো তোকে এখনই মেরে দেবো, তো লাশ গায়েব করে দেবো।
হারহিম করা অভিযোগ, নিশানায় পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ ও তার ছেলে তীর্থঙ্কর ঘোষ। ভোট পরবর্তী হিংসার মামলায় পুলিশ তীর্থঙ্কর ঘোষকে গ্রেফতার করেছে। তবে নির্মল ঘোষ ও তার ছেলের বিরুদ্ধে অভিযোগ ভুরি ভুরি। পেশায় গাড়ি চালক, হুগলির মগরার বাসিন্দা পার্থ সরকারের দাবি 2024 সালে তিনি 1 কোটি টাকার লটারি জেতেন। অভিযোগ, এরপর আগ্নেয়াস্ত্র দেখিয়ে হুমকি দিয়ে সেই 1 কোটি টাকার লটারির টিকিট ছিনিয়ে নেন নির্মল ঘোষ ও তার ছেলে তীর্থঙ্কর ঘোষ। বন্দুক ধরেছে, বাঁচা বাঁচা করে চিল্লাচ্ছি, তখন ওখান থেকে সোফা থেকে তীর্থঙ্কর ঘোষ উঠে এসে আমার গলা টিপে ধরেছে, বলছে তোকে এখনই মেরে দেবো, তোর লাশ গায়েব করে রেল লাইনে ফেলে দিয়ে আসবো তোর লাশ। টিকিট পকেট ছিল, ওখান থেকে টিকিটটা বের করে নেয়, বের করে নির্মল ঘোষ। তৃণমূল নেতা তীর্থঙ্কর ঘোষকে গ্রেফতার করা হয়েছে ভোট পরবর্তী অশান্তির মামলায়। অভিযোগের পক্ষে কিছু ফুটেজও সামনে এনেছেন বিজেপির যুব মোর্চা রাজ্য কমিটির সদস্য জয় সাহা, যেখানে দেখা যাচ্ছে 3টি মোটর বাইকে চেপে এসে পৌঁছলো 6 জন। কয়েকজন রইল মোটর বাইকের কাছে, কয়েকজন গলির মোড়ে, সেখান থেকে ছোড়া হলো বোমা। বিজেপির যুব মোর্চার রাজ্য কমিটির সদস্য জয় সাহার দেওয়া এই ছবির ভিত্তিতেই 2021 সালের ভোট পরবর্তী হিংসার অভিযোগে গ্রেফতার করা হলো পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষের ছেলে ও গত বিধানসভা ভোটের তৃণমূল প্রার্থী তীর্থঙ্কর ঘোষকে। মিথ্যা মামলা দায়ের করে আমাকে জেল খাটিয়েছিল। 2021 সালে আমাদের বিজেপি কর্মী যত ছিল পানিহাটি জুড়ে প্রত্যেকের ওপরে নির্মম অত্যাচার করেছিল, তার জবাব আজকে পেল। রাজ্যে পালাবদলের পর খড়দা থানায় অভিযোগ জানান জয় সাহা। তার করা সেই মামলার প্রেক্ষিতেই গ্রেফতার করা হয়েছে নির্মল ঘোষের ছেলে তীর্থঙ্কর ঘোষকে। মুখ্যমন্ত্রী বলেছিল পোস্টপোল ভায়োলেন্সের কেস 2026 সালে দায়ের করতে, আমরা করে তার ফল পেলাম। আজকে গেছে তীর্থঙ্কর ঘোষ, এবার যাবে নির্মল ঘোষ। বাপের সম্পত্তি ভেবে রেখেছিল পানিহাটিকে, মুক্তি পেল আজকে পানিহাটির মানুষ, মুক্তি পেল। সোমবার তীর্থঙ্কর ঘোষকে খড়দা থানা থেকে ব্যারাকপুর মহকুমা আদালতে নিয়ে যাওয়ার সময় উচ্ছ্বাসে মাতেন বিজেপি কর্মীরা। এই মুহূর্তে তোমাকে দেখাবো ছবিটা, যে রীতিমতো বিজয় উল্লাস চলছে, কার্যত উৎসবে মেতেছেন বিজেপি কর্মী সমর্থকরা। সেখানে ঢাক ঢোল বাজানো হচ্ছে। চোর বিদায় হয়েছে, চোর। এবার এবার বাপে, এখন ছেলে গেছে বাপের পালা, ছেলে গেছে বাপের পালা। ছেলে ডিম খেয়েছে, বাপ কাদা খাবে, গোবর খাবে। যারা গ্রেপ্তার হয়েছেন তিনি বা তার যারা আইনজীবী আছেন তারা বলতে পারবেন। তীর্থঙ্কর ঘোষের 6 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক সমীরণ পাল, কৃষ্ণেন্দু অধিকারী ও রঞ্জিত সাউয়ের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, নির্মল ঘোষের ছেলের গ্রেফতার হওয়া নিয়ে যারা উৎসবে মেতেছেন, ওই ঢাকঢোল পেটাচ্ছেন খড়দা থানার সামনে, তারা বোধহয় ভুলে গেছেন যে সমস্ত অভিযোগপত্র একটু খতিয়ে দেখলেই দেখা যাবে ছেলে তো নিমিত্ত মাত্র। ক্ষমতার আসল উৎস তো বাবা নির্মল ঘোষ। ধরুন, এই লটারি কেসে 7 জন অভিযুক্ত, 4 জন এখনো অধরা, মূল অভিযুক্ত এখানেও নির্মল ঘোষ। সেই নান্টু ঘোষ বা নির্মল ঘোষকে পুলিশ নাকি খুঁজেই পাচ্ছে না, অথচ শনিবার বিকেলে জাভেদ খানের বোট ক্লাবে এসে তিনি বুক ফুলিয়ে বৈঠক করে গেলেন। ওই পানিহাটি এলাকার 4 তারিখের আগে পুলিশ প্রশাসন চলতো এই নির্মল ঘোষের অঙ্গুলি হেলনে। বিজেপি সরকারের পুলিশও কি এখন সেই অভ্যেসেই চলছে? অত্যন্ত সচেতনভাবে এই প্রশ্ন তুলছি, তার কারণ এর মধ্যে নির্মল ঘোষ আজ রক্ষা কবচের আবেদন নিয়ে কলকাতা হাইকোর্ট অবধি পৌঁছে গেছিলেন, শুধু পুলিশ তাকে খুঁজে পায় না। আজ কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি সৌগত ভট্টাচার্যকে বলতে হয়েছে যে এই রকম আবেদন প্রতিদিন আসছে, মামলা তালিকাভুক্ত হলে শোনা হবে। অর্থাৎ সহজ ভাষায় লাইনে এসো, আর্জেন্ট হিয়ারিং হবে না। অথচ যাদের আর্জেন্ট অ্যারেস্ট করার কথা তারা কি বসে আছে? এত বড় বিরাট চেহারার নির্মল ঘোষ, বিরাট মাপের নেতা, তাকে নাকি পুলিশ খুঁজেই পাচ্ছে না। সজলেকে কি বলবে? পুলিশ অভ্যেসের দাস। আমি প্রথমে আপনার একটা মুখবন্ধ দিয়ে যেটা শুরু করেছিলেন যে নামে কি আসে যায়, ঠিকই বলেছেন। নির্মলের নামে কি আসে যায়, মমতা নামেই বা কি আসে যায়। হ্যাঁ, আমি আপনাকে বলি, শুধু নান্টু ঘোষ বা নির্মল ঘোষ বা তার ছেলে তীর্থঙ্কর ঘোষ নয়, খুবই উচ্চ বংশ এরা। ওদের তীর্থঙ্কর ঘোষের জ্যাঠার নাম ছিল মন্টু ঘোষ, পা অব্দি জটা ছিল। কিন্তু জটা থাকলেই, যেমন ভাগ্য থাকলেই লটারি পাওয়া যায় না, সেরকম জটা হলেই সন্ন্যাসী হওয়া যায় না, সেও একই ছিল। এরা
শুনুন, শুধু ছেলে নয়, জামাইকে ডাকুন, মেয়েকে ডাকুন, এক উচ্চ বংশ বৌমাকে ডাকুন, চাকরি চুরি করে চাকরি করছিল। হ্যাঁ, এই নিয়ে তো শিক্ষকরা বাড়ি অব্দিও প্রতিবাদ করছিল। আমি বলছি এরা আজকে থেকে নয়, গত 20 বছরের বেশি সময় ধরে এই বাম জামানায় জিতেছে। 20 বছরের বেশি সময় ধরে পুরো বেতাজ বাদশা যা বলা হয়, তড়িৎ তোপদারদের কথা বলি আমরা ব্যারাকপুরে, তারা ছিল খুনি, তারা ছিল রাজনৈতিক সন্ত্রাসী। আর এরা হচ্ছে খুন শুধু নয়, এদের খুন বেগুন, এদের কোনো কিছু বাদ নেই। আমি বলছি নির্মল ঘোষের আজকে বয়স কত? নির্মল ঘোষের আজকে বয়স কম বেশি 70-এর কাছাকাছি হওয়া উচিত। 70-এর বেশি হওয়া উচিত। সজল, আমি এটা বলি, একটা সময় এই পানিহাটি পুরসভা বলা হতো ঘোষ পরিবারের, এর বাইরে কেউ নেই। একদম একদম, আমি বলছি পাতাও নড়ে না এদের অনুমতি ছাড়া। একদম তাই, এর পরিবারের ওর চেয়ারম্যান ওরা হবে, হ্যাঁ, জ্যাঠা মরে গেলে বাবা হবে, তারপরে ভাই ছেলে হবে, ছেলের বউ হবে, জামাই হবে, মানে পুরো পানিহাটির হাত, মানে একদম স্ট্র দিয়ে যেমন চষে না, এরম ভাবে চুষেছে। আমি বলছি এর অনেক গুণ আছে, কিন্তু আমি আপনাকে বলছি গত 15 বছরে পানিহাটিতে যত রাজনৈতিক কর্মী খুন হয়েছে আপনি খোঁজ নিয়ে দেখুন, তার অধিকাংশের পেছনে এর কলকাঠি আছে। আমি এটাও বলছি, অনুপম দত্ত বলে পানিহাটি পুরসভার যে কাউন্সিলর খুন হয়ে যায়, প্রথম দিকে নাম উঠেছিল নান্টু ঘোষের, পরবর্তীকালে চাপ দিয়ে প্রথম দিকে বহু সিবিআই তদন্ত চেয়েছিল, পরবর্তীকালে কেউ কোনো মনে আছে গুলি করে অনুপম বাবুকে গুলি করে চলে গেল, সেই ফুটেজ সিসিটিভি ফুটেজ দেখিয়েছি আমরা। আপনি ব্যারাকপুরের মনীষ শুক্লার পেছনেও যান, দেখবেন এদেরই হাত পাবেন, এদেরও নাম এসেছিল যে এই লোকগুলো এদের সঙ্গে ঘোরাফেরা করতো। এবার আপনি বললেন যে পুলিশ কেন কিছু করেনি, পুলিশ কি এখনো এদের সঙ্গে, দেখুন এরা পুলিশের সিপিএম এর জামানায় পুলিশকে অর্ডার দিত, পুলিশ কাজ করত, এরা কিন্তু সে ধরনের না, এরা লুটের মাল বেটে খেয়েছে। এখন এরা যদি মুখ খোলে ওই পুলিশ অফিসার গুলো যাবে ফেঁচে, সেই কারণে অনেকে পুলিশ অফিসার বাধ্য হয়ে এখনো এদের দালালি করছে, সেটা নিজেদের বাঁচাতে। আমি বলছি অনেক গুণ আছে, কিন্তু এ ভাববেন না 70 বছরে শুধু পার্থ একাই ছিল তৃণমূলে। আমি আপনাকে একটা ভিডিও দেখাচ্ছি, আমি জানি না আপনার এই ভিডিওটা ক্লোজ করা যাবে কিনা, যদি ক্লোজ করে দেখতে পারেন তাহলে দেখবেন সম্ভবত লোকে বলে যে এই যে ভদ্রমহিলার ছবি আছে, এক ভদ্রমহিলার সাথে দেখুন ফ্লাইং কিস দিচ্ছে, ক্যা বাত, হ্যাঁ কোথায় যাচ্ছ, মানে সজল তুমি আমায় খোঁজ নিতে বললে, এই খোঁজ তো নেয়ার কথা পুলিশের, কিন্তু তুমি যা বলছো আর যা দেখাচ্ছ খোঁজ তো নিতেও হবে না, সব তো বাইরেই আছে, পাবলিক ডোমেইন। আমি বলছি সবই বাইরে আছে। আমি দেখুন, আমি প্রথমত ডিয়ার লটারির পক্ষে নয়, আপনারা যাই বলুন না কেন, ডিয়ার লটারি কাটাকাটি না করাই ভালো, প্রচুর মানুষ এতে সর্বশান্ত হয়েছে। আমি বলছি এরা করেনি এমন কোনো পাপ নেই। ওখানে একটা বিল্ডিং ওটা পানিহাটি মিউনিসিপ্যালিটি থেকে পাস করলে হতো না, ওটা নান্টু ঘোষ মিউনিসিপ্যালিটি থেকে পাস করতে হবে। একটা বিল্ডিং হয়নি যে বিল্ডিং এ ওকে টাকা দেয়নি, বা ছেলেকে ওর জামাইকে টাকা দিতে হয়নি। একটা বিল্ডিং, একটা বাড়ি, একটা ইট কেউ কাটতে পারিনি। রাজনীতি করা তো ছেড়ে দিন, বহু ভদ্রলোক তৃণমূলের ছেলে যারা ওর বিরোধিতা করেছে তারাও মার খেয়েছে, অত্যাচারিত হয়েছে। আমি বলছি এরা, আপনি অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জি, তার ভাইদের কথা বলি, আমি যে এই মডেলটা না প্রত্যেক পাড়ায় পাড়ায় আছে। তৃণমূলের জামানায় এরা প্রত্যেক পাড়ায় পাড়ায়, অথচ ব্যবহার সামনে এলে না আপনি ভাববেন এর মতন মানুষ হয় না, মাটির মানুষ, গালটি বেচারা কথাই বলে না কারণ। কিন্তু এদের এত দুর্নীতি, এত অত্যাচার, এত শোষণ এদের রয়েছে যে আমি ডিম মারার না, সবাইকে ডিম মারার পক্ষপাতী না। এই যে ভাইপোকে ডিম মেরেছিল আমার ভালো লেগেছিল, এই যে ডিমের বন্যা করে দিল, একে জুতো পেটা করা উচিত জনগণের। এবং আপনি দেখে রাখবেন, আজকে না হলে কালকে একে জনগণ সেই কাণ্ডটাই করবে।
এরা করেনি এমন কোন পাপ ঠিক, কিন্তু আমি বোধহয় বলছি তার থেকে অনেক কোনো বড় সংবিধানে দায়িত্ব পুলিশের, একেবারে আইন মেনে একে গ্রেফতার করা, একেবারে, কারণ জনগণ হাতে ডিম বা জুতো বা ইঁট তুলে নিলে যেটা হয় না, আমি বলছি সেটা বারুইপুরে ওই নিরীহ ছেলেটার মৃত্যু দেখিয়ে দিয়েছে যে সাধারণ জনগণ তার মধ্যে দুষ্কৃতীরা ঢুকে হাতে আইন তুলে নিলে কি হয়। আমি সেই দিকে কাউকে যেতে বলবো না, কিন্তু এখান থেকে আমি অবশ্যই প্রদীপ্তর কাছে আসবো। দেখুন, এই আরজিকর কাণ্ডে এই নান্টু ঘোষ ওরফে নির্মল ঘোষের বিরুদ্ধে পদে পদে কি মারাত্মক অভিযোগ উঠেছে 2024 সালে দিনের পর দিন এই অনুষ্ঠানে আপনাদের দেখিয়েছি। তেমনি প্রতিদিন প্রতি মুহূর্তে তৎকালীন শাসক দল তৃণমূল কংগ্রেস এবং তৃণমূলের সরকার কিভাবে এই নির্মল ঘোষেদের সাম্রাজ্যকে সমর্থন, প্রশ্রয় এবং নিজেদের আশীর্বাদে পরিপুষ্ট করেছিল, এটা পানিহাটির মানুষ নিজেদের চোখে দেখেছেন। দুটো ছবি একদম পাশাপাশি রাখুন। একদিকে অভয়ার মা এবং বাবা শিয়ালদা কোর্টে নির্মল ঘোষের গ্রেফতারি দাবি করে আবেদন করছেন, আর অন্যদিকে তৃণমূল গ্রেফতার হওয়া নির্মল ঘোষের ছেলে আজকে যে গ্রেফতার হয়েছে সেই তীর্থঙ্কর ঘোষকে 26-এর ভোটে দাঁড়ানোর টিকিট দিচ্ছে। এখানেই শেষ নয়, স্বয়ং ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় যে সৌভাগ্যবান গুটি কয়েক তৃণমূলীদের কেন্দ্রে গিয়ে জোরালো প্রচার করেছেন, সেই তালিকায় এই তীর্থঙ্কর ঘোষ হয়েছেন। 2026-এর 19 এপ্রিল অভিষেক কি বলেছিলেন দেখে নিই একবার। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী, তৃণমূলের প্রার্থী তীর্থঙ্কর ঘোষকে আপনারা যেভাবে আজকে সমর্থন করেছেন, আমি পানিহাটিবাসীর কাছে কৃতজ্ঞ। আমরা মৃত্যু নিয়ে রাজনীতি করি না, কিন্তু আজকে প্রশ্ন উঠছে 9ই আগস্ট যে ঘটনা ঘটেছিল, সাধারণ মানুষ বলেছিল আমরা আরজি করের সাথে যুক্ত বা হত্যাকারীদের বিচার চাই। সাধারণ মানুষের দাবি ছিল যারা দোষী তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক, আর বিজেপির দাবি ছিল মুখ্যমন্ত্রীর পদত্যাগ। বিজেপি কোনোদিন দোষীদের শাস্তি চায়নি। আজকে যেভাবে এই ঘটনাকে নিয়ে রাজনীতি করেছে, আমার দৃঢ় বিশ্বাস পানিহাটি সোদপুরের মানুষের জবাব দেবে আগামী দিন। অর্থাৎ আরজিকর কাণ্ডের পর শুধু যে স্বাস্থ্যমন্ত্রী ও মুখ্যমন্ত্রীকে অভিষেক ডিফেন্ড করেছিলেন তাই নয়, সে তো করবেনই, এটা নতুন কিছু নয়, কিন্তু তীর্থঙ্কর ঘোষকে টিকিট দিয়ে কালীঘাট এবং ক্যামাক স্ট্রিট দুপক্ষই বুঝিয়ে দিয়েছিল যে আরজিকর কাণ্ডে এই নির্মল বাহিনীর ভূমিকা, সেটা অভয়ার দেহ পুড়িয়ে দেয়া, প্রায় 2 দিন বাড়ি ঘিরে রাখা, দেখাবো সেসব, এই সমস্ত কিছু হয়েছিল তৃণমূলের শীর্ষ নেতৃত্বের অঙ্গুলি হেলনে। প্রদীপ্ত কি মানবে? না দেখো, তুমি কোন কার পক্ষে বলছো এটা বলে দিতে এটা সুমন দাকে জিজ্ঞেস করো। না সুমন দা কেন তুমি জিজ্ঞেস করবে না, মানে কারণ কালীঘাট তৃণমূল, কারণ ডেকেছে সুমন দা, নিমতলা ঘাটের খুব কাছাকাছি তোমার বাড়ি, আর তোমারই ছাত্র তো আমি। এবার পরের কথা হচ্ছে, স্বাভাবিক তো, আমার পরের কথা যেটা সেটা হচ্ছে, দেখো আমি আবারও বলছি যে তৃণমূলের ভুলভ্রান্তি আছে বা নেই সেটা নিয়ে একটা বিস্তারিত চর্চা দীর্ঘদিন ভাবে আলোচনা হয়েছে, দীর্ঘদিন, এবং গত আগের যুক্তিতর্কে কুণালদার যে বক্তব্য সেটাকে আমি বারবার সমর্থন করে এসেছি, আজও করছি। আমার পরের বক্তব্য যেটা, যে ঠিক আরো দীর্ঘদিন চলবে, কারণ সরকারটা তো 15 বছরের ছিল। একদমই তাই, চলুক না, আমার তাতে অসুবিধা নেই, তাতে আর একজন ওয়াক ওভার না পেয়ে যায় অন্যভাবে। পরের যে প্রশ্নটা হচ্ছে যে সজলদা যেরকম নিমতলা বা কালীঘাটের কথা বলছে, কিন্তু সজলদা এটাও ভুলে যাচ্ছে যে আজকে থেকেই কিন্তু গুন্ডা দমন আইনটাও চালু হয়েছে, যেখানে উস্কানি দিলে তার বিরুদ্ধে 1 বছরের সাজা হবে। এক্ষেত্রে কি হবে যে ওই কি সব মারার কথা বিনা বিচারে, তো কি সব মারার কথা দাদা বললো, সেটা উস্কানি কিনা আমি জানি না। আমার পরিষ্কার বক্তব্য যে আমার রাজ্যে একজন পুলিশ মন্ত্রী আছেন, না স্বাভাবিক, কিন্তু উস্কানিটা নিয়ে কথা বলছি। চোরকে মারতে হবে, আইনের প্যাঁচে মারতে হবে। আমার বক্তব্য হচ্ছে পুলিশ মন্ত্রী বলে একজন আছেন, এবং পুলিশ মন্ত্রীর মানে একদম নির্দেশে বারুইপুরে 1 দিনের মধ্যে, 2 দিনের মধ্যে, 10 দিনের মধ্যে একটা সুন্দর আউটপোস্ট মতন হয়ে গিয়েছে, এবং তাতে নির্দিষ্ট লোকজন আছে। তাহলে নির্মল ঘোষের বিরুদ্ধে এত বড় অভিযোগ, বিজেপির মুখপাত্ররা এখানে এসে ভিডিও দেখিয়ে দিচ্ছে, তা সে তো বিধায়কও বটে, সজলদা নিজে বিধায়ক। তাহলে এই ভিডিওটা যে আজকে দায়িত্ব নিয়ে এখানে দেখাচ্ছে, সেই ভিডিওটা মাননীয় পুলিশ মন্ত্রীকে দিয়ে দিতে পারেন। তুমি বলতে পারো পানিহাটির অভিযোগে কিভাবে পুলিশ তদন্ত করেছে, যে ঘটনাক্রম আছে সে ঘটনাক্রম পুলিশ মন্ত্রী নিশ্চয়ই জানেন।
তাহলে কোন পুলিশের এত দম আছে যে এখনো আড়াল করছে? সজলদা নিজে বলছে পরের কথা এটা বলতে গিয়ে যে আমার ওরা বোধহয় টাকার বকরা নিয়েছিল বা কিছু বেটে খেয়েছিল। তাহলে আজকে মেনে নিতে হচ্ছে তারাও আড়াল হচ্ছে পুলিশ মন্ত্রী, আড়াল হচ্ছে কি? দাদা আমি তোমার সঙ্গে আড়াল করার চেষ্টা করছে, তোমরা দুজন আছো, আমার পরিষ্কার কথা হচ্ছে সে কেউ নেই, তারাই 2 কোটি 60 লক্ষ ভোট পেয়েছে, আমরা 2 কোটি 60 লক্ষ ভোট পেয়েছি। আচ্ছা, ভোট পেয়ে কেন প্রতিনিধির শূন্য হয়ে গেল সেটাও দেখতে হবে। পরিষ্কার বলার চেষ্টা করছি, যেটা বলতে পারছো না। তোমার মতন ডিস্টার্ব করি না, যেমন ভোট চুরি করে জিতে এসছো তোমরা, আবার সেরকম ডিস্টার্বটাও এখানে টাইম চুরি করে নিচ্ছ। 10 মিনিটের জায়গায় 7 মিনিট পাচ্ছ তো, 10 মিনিটের জায়গায় 7 মিনিট পাচ্ছি, আমি দেখে লাভ। আচ্ছা, এবার একটু আনইন্টারাপ্টেড প্রত্যেক। আমার খুব পরিষ্কার কথা যে পুলিশ মন্ত্রী কেন কোনো ডাইরেক্টিভ দিতে চাইছেন না বা দিচ্ছেন না। আগের পুলিশ মন্ত্রী কেন দেননি, কেন প্রশ্রয় দিয়েছেন সেটা বললেন না। আমাকে এই সবাই এরকম সবাই একদিন বলেছিল পুরনো ঘটনা টেনে এনে তুমি এই ঘটনাকে জাস্টিফাই করতে পারো না, আমিও জাস্টিফাই করছি না। পুরনো ঘটনা খারাপ মানে না, একটা তফাৎ আছে, প্রত্যেকটা তফাৎ আছে। এই যে কটা অভিযোগ এফআইআর সব হচ্ছে 15 বছরে। খারাপ বলেই তো আমরা হেরেছি। যদি এইরকম হতো যে 4 মের পর উনি সব অপরাধ করেছেন, পুলিশ বসে আছে, তাহলে তোমার যুক্তিটা খাটে। ইনি তো সবটা করেছেন 15 বছরে সরকারের প্রশাসনিক সুবিধাটুকু নিয়ে এবং প্রশ্রয় আশীর্বাদে। বকরা কোথায় গেছে আমরা জানি না, নিশ্চয়ই অনেক উপরে গেছে। হিসাবটা দেওয়ার জন্য যে পুলিশের কথা দাদা এখানে অনতিবিলম্বে বলে দিলেন, তাহলে দাদা সেই হিসাবগুলো ওখানে দিয়ে দিতেই তো পারতেন, তাহলে তো কোনো বিতর্ক থাকতো না। অপেক্ষা তো করছি আমরা দেখলাম তীর্থঙ্কর ঘোষ জেলে চলে গেল। এই অনুষ্ঠানটা কি জন্য হচ্ছে? তীর্থঙ্কর ঘোষ জেলে গেছে বলে? এই জেলে যাওয়া, এমনকি অভিযোগ দায়ের হওয়ার সাহসও পানিহাটির মানুষের 15 বছরে ছিল না। তো আমরা কি এইটা বলতে পারি যে 4 মের পর কেন তা কোনো ব্যবস্থা নেওয়া হলো না? 15 বছরের অভিযোগগুলো একটা একটা করে আসছে। 15 বছরের অভিযোগে শম্ভুনাথ কাউকেও তোমরা দেখেছো? একদম শুরুতে শম্ভুনাথ কাউয়ের বিরুদ্ধে ব্যবস্থা হয়েছে, আবার একই রায়গঞ্জ দেখেছি, মাঝদিয়া দেখেছি, কটা দেখানোর কথা বলবো, পার্ক স্ট্রিট দেখেছি। তুমি এটা দেখোনি দাদা যে আমাদের সাদা হাতি, যাকে আমরা সাদা হাতি বলি, সেই সাদা হাতি 1.5 বছর 2 বছর ধরে জেল খাটলেন, তারপর এনসিপিআই তে যোগ দিলেন, তারা সমর্থন করবেন বিজেপিকে। এই অনুষ্ঠানে আবার আমি সেই ঘটনায় আসবো। ফলে অনেক কিছুই হয়েছে, অনেক কিছুই হয়েছে। 95% ইডির মামলা বিরোধী দলের বিরুদ্ধে, কিন্তু কোথায় কেস হলো? আমরা তো দেখেছি 18 সালের পঞ্চায়েতের খুন, সজল দ্বারা তার পরবর্তীকালে কত কিছু বলেছিল। আর আজকে দিলীপ ঘোষ বলছেন আমাদের প্রাক্তনী তৃণমূলই আমাদের মুখ্যমন্ত্রী। ফলে এসব কথা আমাদের না বললেও নয়, পুরো সবকিছু খোলা। আমি বুঝতে পারলাম না মানেটা কি। শুধু আমি একটা জিনিসই বুঝলাম যে অধ্যাপক হয়ে এখনো যদি ছাত্রদের মাঝে যান আপনি, আর তারা যদি টিভিতে আপনাকে চোরেদের বিশ্বাস করেছিল আমার ফেসবুকেও দেখো 24 সালে যেখানে আমি একটা প্রচ্ছদ তৈরি করেছিলাম তাকে নিয়ে। এসব বলো না, এসব বলো না ভাই। ফেসবুকে তোমরা ব্যক্তিতে যাও, কি বলো ব্যক্তিতে যাও তোমরা। আরে শুনে রাখো তুমি তোমার বিরুদ্ধে যাবে পুলিশি অত্যাচার আমরা বলা বাজিয়েছি না, আমাদের সেই সংসদ আছে। বলে কে কি আমি বলছি, আমি একেবারে বধির হয়ে যাওয়ার আগে আপনাদের বলি, সেটা হচ্ছে প্রদীপ্ত দাবি তুলেছে যে কেন এখনো নির্মল ঘোষ বাইরে। কোনো আপত্তি নেই, কিন্তু আমি বলছি নির্মল ঘোষ যাদের প্রশ্রয়ে এই রাজত্বটা চালালেন 15 বছর ধরে, আমি আশা করব প্রদীপ্ত এর ভেতরে সেই প্রশ্নটাও তুলে ফেলবে যে তারাও কেন বাইরে। আমি এখান থেকে নজরুলদার কাছে আসবো। দেখুন, কলকাতার যে কোনো সংবাদ মাধ্যম একেবারে সাক্ষ্য দিতে পারে যে অভয়াকাণ্ডের পর সম্পূর্ণ বেআইনিভাবে শুধু তড়িঘড়ি অভয়ার দেহ পুড়িয়ে দেওয়াই হয়নি, প্রায় 2 দিন রত্না দেবনাথদের বাড়ি এই নির্মল ঘোষের গুন্ডা বাহিনী এমনভাবে ঘিরে রেখেছিল যে সংবাদ মাধ্যমের পক্ষে ওই পরিবারটার কাছাকাছি যাওয়াই একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল। এটাও মানতে হবে যে প্রথম দিন থেকে অভয়ার মা এবং বাবা এই নির্মল ঘোষ সম্পর্কে স্পেসিফিক্যালি অভিযোগ করে গেছেন। কি বলেছিলেন তারা, কি বলতেন তখন, দেখাবো।
নির্মল ঘোষ, সোমনাথ দে এবং সঞ্জীব মুখার্জি এরা দ্রুত নিয়ে আমার মেয়ের দেহটাকে পুড়িয়ে দেওয়ার ব্যবস্থা করেছে। এবং সেদিন আমরা দেখেছিলাম আমার মেয়ের দেহটা যখন চুল্লিতে ঢুকে গেছিল, তখন আমাদের লোকাল এমএলএ যে সে আমাদের এই সঞ্জীব মুখার্জির পিঠ চাপড়ে ওয়েল ডান বয় বলছিল। আবার বলছি, প্রথম দিন থেকে একেবারে নাম করে অভয়ার মৃত্যুর পর প্রথমবার এই স্টুডিওতে এসে এই ডান দিকের চেয়ারগুলোতে বসে আরও বিস্তারিতভাবে ওই ভয়ঙ্কর দিনের ঘটনাবলীর বর্ণনা তারা দিয়েছিলেন, একেবারে নাম করে সেবারও। দেখুন, সোমনাথ দে ঢুকলো হসপিটালে, আমার সঙ্গে কোনো কথা বললো না, এবং সে এমএলএকে নিয়ে, নির্মল ঘোষকে নিয়েই ঢুকেছিল। তারা প্রিন্সিপালের সঙ্গে 1.5 ঘন্টা ধরে মিটিং করছে। ওই টাইমে আমাকে আবার কিছু ছেলে পেলে, আমি জানি না কলেজে কারা ছিল, তারা আমাকে জোর করে ধরে নিয়ে প্রিন্সিপালের ঘরে চলে যাচ্ছিলো। তখন আমার ভাই বা অন্য যারা রিলেটিভ ছিল তারা আবার জোর করে আমাকে ছিনিয়ে আমাকে নিয়ে টানাটানি হচ্ছিল প্রিন্সিপালের ঘরে নিয়ে যাওয়ার জন্য। কী উদ্দেশ্য ছিল তাদের তখন? এবং একটা সাদা কাগজও নিয়ে এসেছিল, সাদা কাগজে সই করার চেষ্টা করেছিল তারা, কিন্তু যাদের আমি ডেকে নিয়েছিলাম তারা কিন্তু তৃণমূলপন্থী সবাই নেতা। অবশেষে আরজিকর ফাইল তো খুলল হাইকোর্টের নির্দেশে। নতুন টিম পানিহাটি শ্মশানে গিয়ে ঘটনাস্থল দেখেও এসছে, কিন্তু কাজের কাজ কি কিছু হবে? পুলিশ তো জামানো বদলের পরও দেখতে পাচ্ছে না, আমরা সেটা দেখতে পাচ্ছি, কিন্তু সিবিআই কি দেখতে পাবে? নজরুলদা কি বলেন? দেখুন, আপনারা আজকে যে আলোচনা আমাদেরকে ডেকেছেন, আপনি নিজেই বলে দিয়েছেন যে উপলক্ষ নির্মল ঘোষের ছেলে তীর্থঙ্কর ঘোষ গ্রেপ্তার হয়ে, আপনারা জেল বলছেন, এটা জেল নয়, হাজত। কোর্টে থেকে সাজা না হলে জেল হয় না, তা হাজতে গেছেন সেই নিয়ে। আমাদের সজল তো অনেকগুলো উদাহরণ দিয়ে বললেন যে এমন কোনো অপরাধ নেই নির্মল ঘোষ এবং তার পরিবার সেটা করেনি। এবং সঞ্চালক মহাশয়ও বললেন যে এই যে তীর্থঙ্করের ক্ষমতার উৎস তার বাবা, এ ব্যাপারে আমাদের সন্দেহ নেই। এখানে আমাদের একটা উদাহরণ সজল যেটা দেখালেন, কেস করা, অনেকে বলছেন যে এতে কোনো অপরাধ হয় না, একদমই ঠিক না। কারণ আমাদের দেশের যে আইন, যেমন রেপের সংজ্ঞা পরিবর্তন হয়েছে, তেমনি কোনো মেয়ের পিছনে যদি কেউ যায় সেটাও অপরাধ। অতএব কোনো কেউ যদি অঙ্গভঙ্গি করে সেটাও অপরাধ। তো এই ফ্লাইং কিস তো অঙ্গভঙ্গি, তো তাহলে এটাও অপরাধ, আমি এটা বলছি। কারণ যেভাবে আলোচনা হয়েছিল লোকের, সেই মহিলাকে কমপ্লেন করতে হবে। হ্যাঁ, তো অবশ্যই সেই মহিলাকে করতে হবে না, মহিলাতে ইন্টারেস্টেড সেরকম কমপ্লেন করতে হবে না। কিন্তু দেখুন, এরপরে আপনারা যেটা বললেন নির্মল ঘোষের ব্যাপারে, আরজিকর কাণ্ডের কথাটা আগে বলি, যেহেতু আলোচনা হলো। এখানে যে অভয়ের মা যেটা বললেন, অন্য ঘটনা বাদ দিলাম, শ্মশানে আগে থেকে কিছু মৃতদেহ এসেছিল। দেখুন, দুনিয়াতে তো অনেক আগে পরের ঘটনা হয়, তো ওই শ্মশান ঘাটে গিয়েও, মানে আপনি বলছেন মৃত্যুর পরেও সেই লাইন টপকানোর ব্যাপারটা রয়ে গেছে। হ্যাঁ, তো আমাদের শাসক দল এমন একটা অবস্থা করেছিলেন যে আগে যে মৃতদেহগুলো এসেছিল সেগুলো পড়ে থাকলো, কিন্তু পরে এই যে মৃতদেহটা গেল সেটাকে চুল্লিতে ঢোকানো হলো। এবং চুল্লিতে ঢোকাতে হলে আপনার যেমন মেডিকেল সার্টিফিকেট দেখে, তেমনি যে নিয়ে গিয়েছে তাদের সই করতে হয়। আপনারা এই কথাটা বলছেন না যে তার মা বা বাবাকে কিন্তু সই করেনি, ঠিক, সইটাও তারা করে দিয়েছে। একদম। কেন এত তাড়াতাড়ি করে ঢোকানো হলো? যে এই যে হুমকি দিয়ে যে এখনই যদি পোস্টমর্টম রাত্রিবেলায় না করা হয় তাহলে রক্তগঙ্গা বইবে। কারণ রেপ এবং মার্ডার কেসের পোস্টমর্টম সূর্যাস্তের পর হয় না। তারপরে যেভাবে হয়েছে জানলেন। তারপরে মা বাবা থানায় বসে থাকলেন, পুলিশ এবং পার্টির লোকেরা মৃতদেহ নিয়ে চলে গেল। তারপরে বাড়িতে যে ইউনিফর্ম পরা পুলিশের লোক ঘুষ দিতে, এসব কথা ছেড়েই দেন। তারপরে বহু সংখ্যক পুলিশের লোক এবং পার্টির লোকেরা ডেড বডিটা শ্মশানে নিয়ে গেল এবং এইভাবে পোড়ানো হলো। এবং মায়ের কথাটাই শুধু যদি আপনি দেখেন, যে গিয়ে নির্মল ঘোষ তখন সঞ্জীব মুখার্জি পিঠ চাপড়ে বলছেন ওয়েল ডান মাই বয়। তাহলে ভালো কাজ একটা করলে তো ওয়েল ডান বলে, তাহলে ভালো কাজটা এখানে কি ছিল?
পার্টির নেতাদের জন্য, নির্মল ঘোষদের জন্য, মমতা ব্যানার্জির জন্য ভালো কাজ ছিল যে মৃতদেহটা পুড়িয়ে দেওয়া, যাতে করে দ্বিতীয়বার পোস্টমর্টম করে সত্যিকার কোনো প্রমাণ আর না পাওয়া যায়। এই ব্যাপারে তো কোনো সন্দেহ নাই। তো এটা কি গ্রেপ্তার করার জন্য যথেষ্ট কারণ নয়? দেখুন, আপনারা আরও যেগুলো বলছেন ভোট পরবর্তী হিংসায়, নজরুল সাহেব একটা অ্যাড করব, সেদিন রাত 2টো অবধি একজন কেউ দূর থেকে মনিটরিং করছিলেন, সেটা পরে তিনি বলেছেন, একটু দেখুন না খুঁজে কে বলেছিলেন, অফিসিয়ালি বলে। আচ্ছা, আমি এই কথাটা আমি বলতে চাইছিলাম না। আমাদের তৎকালীন মুখ্যমন্ত্রী, যিনি পুলিশ মন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রী, তিনি বলছিলেন যে রাত 2টো পর্যন্ত আমি কমিশনারের সঙ্গে ফোনে কথায় ছিলাম। আমি যেটা বলতে চাই, এটা আপত্তিজনক কেন যে আমাদের রাজ্যে অন্য তো এরকমই আছে যে পুলিশ কমিশনার কাজ করেন হোম সেক্রেটারির অধীনে, হোম সেক্রেটারি কাজ করেন পুলিশ মন্ত্রীর অধীনে। অর্থাৎ আমাদের যে নিয়ম, সেই নিয়ম অনুসারে পুলিশ মন্ত্রীকে কিছু জানতে হলে হোম সেক্রেটারির মাধ্যমে কমিশনারের কাছ থেকে জানতে হবে, এবং কমিশনারের কিছু জানাতে হলে হোম সেক্রেটারির মাধ্যমে পুলিশ মন্ত্রীকে জানাতে হবে। সরাসরি জানালে ডিসিপ্লিন ভঙ্গের জন্য তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া যাবে, এমনি খুব ছোটোখাটো অপরাধ নয়। তো আমি তবুও ধরে নিলাম যে জরুরি একটা অবস্থায় মুখ্যমন্ত্রী পুলিশ কমিশনারকে ফোন করলেন, অথবা পুলিশ কমিশনার মুখ্যমন্ত্রীকে একবার ফোন করলেন। কিন্তু রাত 2টো পর্যন্ত ফোনে কথাবার্তা, যদি প্রমাণ লোপাটের কাজ না হয়, ভালোভাবে তদন্ত প্রমাণ জোগাড় করার কথা হয়, 2টো পর্যন্ত কি কথা থাকে? অতএব এই যে প্রমাণ লোপাটের জন্য কমিশনারকে সাসপেন্ড করা হয়েছে, ঘুষ দিতে যাওয়ার জন্য ডিসি নর্থকে সাসপেন্ড করা হয়েছে, ওই জালিয়াতি করে পিজি হাসপাতালের পিজিটি হওয়া লোককে দেখিয়ে তাকে ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট বলার জন্যে ডিসি সেন্ট্রাল সাসপেন্ড হয়েছে। তাহলে মমতা ব্যানার্জি পুলিশ মন্ত্রীর বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে? বেশ না, আমার এখানে 2-3টে কথা আছে। প্রথম কথা হচ্ছে যে ইনকুয়েস্ট আর পোস্টমর্টমের যে জায়গাটা, সেখানে যে ম্যাজিস্ট্রেট ছিলেন, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, তিনি কি করছিলেন তাহলে? জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের রিপোর্ট কিছু এখানে ইম্পর্টেন্ট নয়। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট যখন ওখানে ছিলেন, তাহলে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের রোলটাও এখানে মাথায় আসবে। 2 নম্বর হচ্ছে ওখানে স্টুডেন্টদের সাইনের মাধ্যমে ওখানে যখন ওরাও ছিলেন ওখানে উপস্থিত জুনিয়র ডাক্তারেরা, তাহলে সেটাও তো এখানে লেন্সের তলায় আসতে হবে যে তারা তাহলে ওখানে সিবিআই এর কাছে সেই সিগনেচার করা লেটারও আছে। এবার স্যার, যেটা শেষ করে দিই স্যার, আপনি পরে একটু বলুন। আমার পরের কথা যে এই যে মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী এবং তার সঙ্গে কমিশনারের ডাইরেক্ট কথা, মনিটরিং এর কথা, তাহলে বারুইপুর কাণ্ডে যে মনিটরিং এর কথা মুখ্যমন্ত্রী বলেছেন, সেটাও কি স্যার একইভাবে বলবেন যে এক্ষেত্রে বারুইপুর কাণ্ডে যে মনিটরিং এর কথা মুখ্যমন্ত্রী বলছেন যে আমি মনিটরিংটা করব, বারুইপুরে ধর্ষণ কাণ্ডে যে মনিটরিং এর কথাটা, তাহলে তো স্যার বলছেন তাহলে মুখ্যমন্ত্রী যখন ছিলেন আমার মন্তব্য থাকবে, সেটা হচ্ছে ডাক্তারির এক শ্রেণীর ছাত্র যাদের নাম করে এই চেয়ারে বসে ওই প্রথম সাক্ষাৎকারে অভয়ার মা এবং বাবা বলেছেন, তারা স্ক্যানারে আছে কিনা সিবিআই বলতে পারবে, 4 দিনের মধ্যে স্ক্যানারে এনেছিল কিনা কলকাতা পুলিশ বলতে পারবে, সম্ভবত আনেনি। কিন্তু ইস্যুটা যে তারা যে অভিযুক্ত, এই নিয়ে কোনো সন্দেহের অবকাশ আছে নাকি? তার কারণ যে ভিড়টা তৈরি হয়েছিল, যারা মেয়ের মৃতদেহ দেখতে দেয়নি, শোকাহত বাবা এবং মাকে, তাদের মধ্যে ডাক্তারির এবং ওই সন্দীপ ঘোষের অনুগত একাধিক ছাত্র এবং ছাত্রী ছিল। এটা নিয়ে লুকোনোর কোনো ব্যাপার নেই। এটা প্রথমবার আলোচনা আসছে তাও নয়, তারা অভিযুক্ত এবং তাদের ভূমিকা নিঃসন্দেহে তদন্তকারী সংস্থার স্ক্যানারের নিচে আনা উচিত। নজরুল দামাকিটা দেখুন, আমি যেটা বলছি, পুলিশ মন্ত্রী পুলিশের কাজ দেখাশোনা করবেন না তা নয়, কিন্তু তাকে বিভাগীয় যে নিয়ম আছে সেটা মেনে তিনি মনিটরিং করতেই পারেন। আমি যেটা বলছি সেটা দেখুন, যে আমি ডিসি যদি কাজ করছি, আমি কমিশনারকে বাদ দিয়ে হোম সেক্রেটারির সঙ্গে কি পুলিশ মন্ত্রীর সঙ্গে যোগাযোগ করতে পারি? করলে ছেড়ে দেবে আমাকে বিভাগ? আমি বলছি, আমি একটু উদাহরণ দিচ্ছি। আমি ক্যালকাটা এয়ারপোর্টে অ্যাডিশনাল এসপি ছিলাম, ওখানে এসপি পোস্ট করার জন্যে আমি গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার সঙ্গে যোগাযোগ করছিলাম। তো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আমাকে যেটা বললেন যে আপনারা তো অনেক দিন আগে স্টেট গভর্নমেন্ট এই খরচ দেবেন বলেছিলেন,
তো এখনও তারা দেবেন, এটা যদি বলেন তাদের সম্মতি আছে তাহলে আমরা দিয়ে দেব। আমি অপরাধ করেছিলাম, সরাসরি ফাইন্যান্স সেক্রেটারির কাছে এনে এটা বলে ওর চিঠিটা নিয়েছিলাম। আমাকে 3 জায়গা থেকে এক্সপ্লেনেশন চাওয়া হয়েছিল, ডিসি হেডকোয়ার্টার, এই ডিআইজি হেডকোয়ার্টার, ডিআইজি আইবি, আমার এসপি। তা আমি কথাটা এমনি এমনি বলছি না, মানে আমি ফেস করেছি, আমি কোনো অন্যায় কাজ করিনি। শুধু পোস্টটা ক্রিয়েটও হয়েছিল, এসপি সমেত 300 পোস্ট ক্রিয়েট হয়েছিল। তো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এটা দেবে বলছে, তো স্টেট গভর্নমেন্টের সম্মতি আছে। অনেক দিন আগে ছিল ব্রিচ অফ প্রোটোকল কোথাও হয়েছিল, এই তো নিয়ম। আমি মানছি যে আমার ওটা যাওয়ার কথা নয়, ওটা আমার প্রপার চ্যানেলে হোম সেক্রেটারিকে দিয়ে চিফ সেক্রেটারিকে যাওয়ার কথা ছিল। গট ইউর পয়েন্ট। আমি বিমলদার কাছে আসবো, কিন্তু তার আগে একেবারে রাজনীতির কথায় আসি। সেটা হচ্ছে যে হঠাৎ করে এই নির্মল ঘোষ ব্যক্তিটি উদয় হলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের ক্যাম্পে শনিবারে মিটিংয়ের দিন। দেখুন, এমনিতেই বেশ কিছু মানুষ মনে করছেন যে এই বাজারে, বুঝলেন, ভালো তৃণমূল দলে যদি কোনোভাবে একবার নাম লেখানো যায় তাহলে দুর্নীতির তদন্তে, মানে অত্যাচারের হিসেবে দুর্নীতির তদন্তে এবং অবশ্যই গ্রেফতারির থেকে একটা কোথাও রক্ষা কবচ পাওয়া যাবে। আর কে না জানে, ভালো তৃণমূল হওয়ার রাস্তাটা শটান যাচ্ছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বিদ্রোহী তৃণমূলের মধ্যে দিয়ে। একবার নাকি চিচিং ফাঁক বলে ফটকটা খুললেই কেল্লা ফতে। নিঃসন্দেহে সেই কারণে শনিবার বিকেলে জাভেদ খানের তপসিয়ার বোট ক্লাবে গিয়ে হাজির হয়েছিলেন নির্মল ঘোষ। সেখানে নির্মল ঘোষ দাবি করেছিলেন যে তিনি নাকি নিমন্ত্রণ পেয়েই এসেছিলেন। আমার সহকর্মী উজ্জ্বল মুখোপাধ্যায়কে কি বলেছিলেন সেদিন নির্মল ঘোষ, মানে গত শনিবার, দেখাবো। নির্মল ঘোষ এসেছিলেন, বৈঠকে যোগ দিলেন। বৈঠকে আমন্ত্রণ করেছিল, আমি এসেছি, কথা হয়েছে, আলোচনা হয়েছে, কি সিদ্ধান্ত হলো সময় মতো। মানে আপনাকে আমন্ত্রণ জানানো হয়েছিল? না হলে আমি এখানে চলে এলাম, মিটিংয়ে চলে গেলাম। উজ্জ্বল দাদা ভাই, আপনার সাথে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের আলাদা করে কথা হলো? আমরা দেখলাম যে বেরিয়ে গেল উনি। হ্যাঁ, কথা হয়েছে, আবার কথা হবে, একটু পরে আবার কথা হবে। মানে আপনি কি মানে কালীঘাট তৃণমূল সেটা ছেড়ে? না, আমি কোনো ছাড়াছাড়ির মধ্যে নেই। দেখুন, শনিবার এবং রবিবার ঋতব্রত বন্দ্যোপাধ্যায় রীতিমতো চ্যালেঞ্জ করে বলেন যে তাদের কেউ যদি নির্মল ঘোষকে ডাকে, তিনি যদি SMS দেখাতে পারেন, একেবারে এই চ্যালেঞ্জ ছুঁড়ে দেন। মানে তাদের কেউ, তিনি বলতে চাইলে, নির্মল ঘোষকে ডাকেননি এবং তাদের যে স্কিম অফ থিংস তাতে নাকি নির্মল ঘোষ আর তার ছেলে কখনো ছিলই না। ঋতব্রত কি বলেছিলেন এটাও দেখাবো। ওখানে একটা খুব পপুলার রেস্টুরেন্ট আছে, ভীষণ ভিড় থাকে, লোকে মানে খাওয়ার জায়গা পান না। আমি এর আগে যাইনি, এই কদিনে গিয়ে দেখেছি, এবং ভালো খাবার খুব। বা ওখানে খেলাধুলো হয়, লোকে ঘুরতে যান। তো আমাদের মিটিংটায় একেবারে যখন শেষের দিকে হট করে দেখছি এই নির্মলবাবু, আমার মনে হয়েছে উনি বোধহয় খেতে টেতে এসছিলেন, পুরনো লোকজনকে দেখে ঢুকে পড়েছেন। তারপরে শুনলাম উনি বলছেন যে আমাকে আমন্ত্রণ জানানো হয়েছে, আমার সঙ্গে দীর্ঘক্ষণ কথা হয়েছে। যে সাংবাদিকরা ছিলেন তারা জানেন আমি যে স্পিডে হাঁটি সেই স্পিড বাড়িয়ে আমি গাড়িতে উঠে অন্য দিক দিয়ে বেরিয়ে গেছি। নির্মল ঘোষ আমন্ত্রিত নন, অনাহুত হয়ে কেউ যদি এসে দাবি করেন, আমার শুধু ওনাকে বলার যে আপনাকে কে ডেকেছে প্রমাণ দিতে হবে না, নাম বলুন, আর কোন ফোন থেকে ফোন গেছে আপনার কাছে সেটা বলে দিন, বা যে মেসেজ আপনি পেয়েছেন যার ভিত্তিতে এসেছেন সেটা বলে দিন, লাউড অ্যান্ড ক্লিয়ার। আমার শুধু বলার যে দেখুন, আমরা তো একটা পরিকল্পনা নিয়ে চলছি। এই যে MLA 80 জনের মধ্যে যদি চাইতাম আমরা, সংখ্যাটা এখনই হচ্ছে 75+ থাকতো, কিন্তু কিছু ক্ষেত্রে আমাদের কিছু রিজার্ভেশন আছে, চাইলেও নেবো না। তো স্বাভাবিকভাবে নির্মল ঘোষের ক্ষেত্রে রিজার্ভেশন আছে। নির্মল ঘোষ আমাদের স্কিম অফ থিংসের দূর দূরান্ত পর্যন্ত কোনো সম্পর্ক নেই। কিন্তু কথা হলো, বিনা নিমন্ত্রণে অবাহুতভাবে কেউ মিটিংয়ের মধ্যে, এক হচ্ছে ঢুকলেন কি করে, দুই হচ্ছে প্রায় 1.5 ঘন্টা তিনি ওই মিটিংয়ের মধ্যে থাকলেন কি করে। বলা বাহুল্য, মিটিংটা কোনো গাছতলায় হচ্ছিল না, বন্ধ ঘরের মধ্যে হচ্ছিল, এবং সেখানে সংবাদ মাধ্যম বাদ দিন, কোনো ক্যামেরাই ছিল না। সুতরাং ডাল মে কুচ নেই, বহুত কালা হ্যায়। বিমলদা কি বলছেন? না, একটা কথা বলি, সেটা ওই বন্ধ ঘরে কি হয়েছিল না, আমরা বাইরে থেকে আমাদের পক্ষে বোঝা খুব মুশকিল, সাংবাদিকরাই বুঝতে পারে না, আমরা কি করে বুঝতে পারবো? আর আমার বোঝার খুব একটা ইন্টারেস্টও নেই। আমি এটুকু বুঝি যে এই লোকগুলো এখন ডুবন্ত মানুষ, এরা জানে যে হাতে হাত করা, কোমরে দড়ি এবং পাবলিকের ডিম। আমি আবার বলছি, আমি কিন্তু ডিমের বিরোধী, একদম আমি আগে থেকে রাইডার দিয়ে রাখছি, আমি ডিম ফেক ছোড়ার বিরোধী। কিন্তু পাবলিককে, আমি সব পাবলিককে তো ধরতে পারবো না, আমরা সবাই গিয়ে লোককে হাতে পায়ে ধরছি, ডিম মারবেন না,
ডিম মারবেন না, আমরা এসবের বিরোধী। এখন সব পাবলিককে আটকানো আমাদের ক্ষমতাও নেই, সুতরাং এদের ডিম বা কেউ জুতো ফুতো ঝুলিয়ে দেবে সেই গলায়, সেই থেকে এরা আতঙ্কে ডুবন্ত মানুষ খড় ধরার চেষ্টা করছে। এখন এরা কোন খড় ধরবে, নাকি মাটি ধরবে, নাকি বালি ধরে বাঁচার চেষ্টা করবে, অ্যাবসলিউটলি এটা তাদের ব্যাপার, সেটা আমার নয়। মানে বিমলদা পারসেপশনটা আছে যে খড়টর আছে ধরার জন্য দু একটা কাঠি, সেটাই হচ্ছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের পারসেপশনটা এই লোকগুলোই তৈরি করেছে যারা চুরি করেছে, যারা ক্রিমিনালের মতো মানুষ খুন করেছে, এই নির্মল ঘোষের মতো লোকগুলো বা তার সহযোগীগুলো বা তৃণমূলের এই ক্রিমিনাল গ্যাং এটা তৈরি করেছে। আমি পরিষ্কার কথা বলি, শেক্সপিয়ার এখন থাকলে বলতেন যে নামে অনেক কিছু আসে যায়, এবং তিনি হয়তো নির্মল ঘোষের নামের সামনে থেকে দন্ত এটা সরিয়ে দিতেন, তাহলে যা দাঁড়ায় এই লোকটা ঠিক তাই, কারণ এটা মনুষ্য পদবাচ্য নয়। আমি তোমাকে একটা খালি চ্যালেঞ্জ করছি, তোমার যে কোনো সাংবাদিককে ওর ওই পানিহাটি বা সোদপুর চত্বরে গিয়ে জিজ্ঞেস করতে বলো ইনি উঠতি বয়সে কি করতেন, এর সম্পর্কে প্রচুর গল্প ওখানে রয়েছে। ইনি একেবারে কৃতবিদ্য ব্যক্তি, আর মমতা ব্যানার্জি আরেক কৃতবিদ্য, ঠিক এদের খুঁজে পেয়েছে। আসলে মমতা ব্যানার্জি সিপিএম এর বিরুদ্ধে লড়তে গিয়ে বহু মানুষকে আকর্ষণ করেছিল, মানুষ তার পাশে দাঁড়িয়েছিল, কিন্তু তার মধ্যে বেছে বেছে নিয়েছে একেবারে লোকেদের যারা একদম মণিমুক্ত সব, আবার এদের মধ্যে যারা একেবারে হিরে তাকে ওই পেঁচড়ে পাকা ভাইপো জোগাড় করেছে। এঁচড়ে পাকা ভাইপো গেছে এই তীর্থঙ্করের জন্য, সে গেছে জাহাঙ্গীরের জন্য, সে গেছে এইসব লোকগুলোর জন্য যারা একেবারে ওই রকম লোক আর কি। আমি একটা কথা বলি, এই তীর্থঙ্কর ঘোষের এই ছেলেটি এবারে যখন নির্বাচনে দাঁড়ালো, পানিহাটির বহু লোক বলেছে, আমরা যেরকম অ্যাসেসমেন্ট করতাম আগে, তো আমি বহু জায়গায় অ্যাসেসমেন্ট করেছি, এখন নয় দল করি বলে আমাকে কেউ পলিটিক্যাল অ্যানালিস্ট বলে না, কিন্তু আমি এখনো অ্যাসেসমেন্ট করি, বলে দাদা দেখুন তো আমরা পানিহাটটা জিততে পারবো কেন না, ও জিতলে ও শেষ করে দেবে আমাদের, ও আমরা বাঁচতে পারবো না, ঘর ছেড়ে পালাতে হবে। তো নির্মল ঘোষ আর ছেলের এই হচ্ছে ইমেজ। আরো কাউ রয়েছে, ওনার একটি ছেলে এবারে নাকি প্রিন্সিপাল হয়েছে, আজকেই বলে দিয়ে যাচ্ছি এখানে, ভালো করে তদন্ত করে দেখুন। আমি কোনো অভিযোগ আনছি না, আমি শুধু তদন্ত করতে বলছি। ইনি একটি প্রাইভেট কলেজে পড়াতেন, ইঞ্জিনিয়ারিং কলেজে, এনার প্রিন্সিপাল হওয়ার রিকুইজিট কোয়ালিফিকেশন ছিল তো? প্রিন্সিপাল হওয়ার ইউজিসি কোয়ালিফিকেশন থাকে। 2019-এর প্যানেল থেকে এমন অনেকে প্রিন্সিপাল হয়েছে, আমার কাছে খবর, সেগুলো নিয়ে তদন্ত করার দরকার আছে, তাহলে না অনেক অ্যাটম বোমা বাস্ট করবে। সুতরাং সেই তদন্ত আশা করছি হবে। 2019-এর আমি বলে দিয়ে যাচ্ছি, আগামী দিনে এটা নিয়ে তুমি তদন্ত করে দেখতে পারো। 2019-এ প্রিন্সিপাল যারা হয়েছেন প্রাইভেট কলেজ থেকে, আমাদের মতো সরকারি বা সরকার পোষিত কলেজে ইউজিসি কোয়ালিফিকেশন অনুযায়ী হয় সবকিছু, আমাদের চাকরি সবকিছু হয়, কিন্তু যে কলেজগুলো অ্যাবসলিউটলি প্রাইভেট, তাদের না কিছু, না নিয়ম, না অ্যাসোসিয়েট প্রফেসর কি সব সার্টিফিকেট দিয়ে দেয়, ভালো করে একটু তদন্ত করে দেখার দরকার। এটা আমি মাননীয় উচ্চশিক্ষামন্ত্রীকে জানিয়ে রাখছি, আমি পার্সোনালি ওনাকে বলবো দয়া করে ফাইলগুলো চেয়ে পাঠান। আমার ধারণা অনেকে ওই ফাইল চেয়ে পাঠালেই না গঙ্গায় গিয়ে ঝাঁপ দেবে আর মাটিতে থাকবে না। আসলে যেটা দাঁড়িয়েছিল যে এই তৃণমূল কংগ্রেসকে যখন তৃণমূল ক্ষমতায় ছিল তখনও বলতাম এটাকে আমি পার্টি বলি না, ইটস এ গ্যাং, এবং এখানে এরা পলিটিক্যাল সিস্টেম চালাতো না, যেটা চালাতো সেটা হচ্ছে পলিটিক্যাল গ্যাংস্টারিজম ছিল। তো গ্যাংস্টারের একজন নেত্রী ছিল মমতা ব্যানার্জি, তার যত লোকই গ্যাংস্টারগুলোকে সে হাতে নিয়েছিল, মানুষকে ভয় দেখিয়ে খুন করে যারা ক্ষমতা অর্জন করে তারা মমতার বড় কাছের ছিল, ফলে যা হবার তাই হয়েছে। আজকে এখানে তো জিজ্ঞেস করতে হবে, এই গ্যাংয়ের আপনারাই বলতেন 2 মাস আগে 3 মাস আগেও বলেছেন যে প্রকাশ সিং বড়াইত, আপনি ইমেজের কথা বলছেন, জিজ্ঞেস করুন আলিপুরদুয়ারে একজন সাধারণ মানুষ তার সম্পর্কে কি ধারণা, আপনারা প্রকাশ্যে সেই কথা বলেছেন। আপনারই সুকান্ত মজুমদার প্রাক্তন রাজ্য সভাপতি, তাকে ভাইপো এবং ভাইপোর নির্দেশে গরু চুরি করে, গরু চোর, এই কথা অন স্টেজ বলেছেন। মনোজ টিগ্গা বলেছেন জেলে ঢোকানো উচিত, তাকে আপনি উত্তরীয় গলায় দিয়ে হাতে পতাকা নিয়ে বিজেপিতে ঢোকাচ্ছেন। আমি পরিষ্কার বলি, ভারতীয় জনতা পার্টি কখনো বলে না যে আইনকে সে প্রভাবিত করবে, আইন তার নিজের পথে চলবে, কাউকে আইনের প্রোটেকশন দেওয়া হবে না, পরিষ্কার কথা। আজ অবধি ধরুন তো নির্মল ঘোষ গ্রেফতার হয়নি, তাহলে নির্মল ঘোষও আপনাদের পতাকা হাতে নিতে পারত না। ইমেজ যদি বলেন সেটা প্রকাশ সিং বড়াইয়ের ইমেজ কি নির্মল ঘোষের থেকে খুব আলাদা? আইন যে তার নিজের পথে চলবে সেটা নির্মল ঘোষের ক্ষেত্রেও সত্য, নির্মল ঘোষের ছেলের ক্ষেত্রেও সত্য, কিন্তু প্রকাশ সিং বড়াইয়ের ক্ষেত্রে আমি আবার বলছি সবার ক্ষেত্রেই সত্য, আইন তার নিজের পথে চলবে। ভারতীয় জনতা পার্টির নীতি নয় আইনটাকে প্রভাবিত করা। আমরা আলোচনায় ছিলাম নির্মল ঘোষের জন্য, নির্মল ঘোষ
এই নির্মল ঘোষ বা প্রকাশচিক বড়াই না, যদি না, আপনাদের প্রকাশিত বড়াইয়ের দলের কথা থেকে তো আমি পালাচ্ছি না তো। হ্যাঁ, আমি তো বলছি তো আপনাদের দলের টিকিটে রাজ্যসভায় না, না, আবার আমি বলছি, তাহলে আপনাদের আইন গায়ে লাগবে? তার নিজের পথে চলবে। নির্মল ঘোষকে আমি একবারও কিন্তু চোর ক্রিমিনাল কিচ্ছু বলিনি। আমি বলেছি তার বিরুদ্ধে প্রচুর অসাধারণ সব অভিযোগ আছে, একটু তদন্ত করুন, অভিযোগ পেলে তাকে জেলে পড়া হবে, তার আগে তো তাকে অ্যারেস্ট করার দরকার আছে তো। ঠিক, কিন্তু তার আগে অবশ্যই আজকে যদি ধরুন বিজেপি তর্কের খাতিরে এই নির্মল ঘোষকে রেজিনগরের টিকিট দেয়, তাহলে এই প্রশ্ন তো উঠবে যে আপনি কাকে দিলেন। ঠিক যেরাম সুকান্ত মজুমদার সেদিন ঠিক বলেছিলেন না আজকের বিজেপির অবস্থান ঠিক, এই প্রশ্ন উঠছে। কিন্তু আমি আবার রাজনীতির কথা আসবো এবং নির্মল ঘোষের কথায় আসবো যে কোনো সন্দেহ নেই সেদিন এই মিটিংটায়, অর্থাৎ শনিবারের বোট ক্লাবের মিটিংটায় নিমন্ত্রিত হন বা নিমন্ত্রিত না হন, তিনি উপস্থিত হয়েছিলেন। এটা খুব হ্যাঁ, খুব ব্যাখ্যা করার দরকার নেই, আমি আসছি সজল। কিন্তু তার আগে বলবো যে উপস্থিত হয়েছিলেন হয়তো অবধারিত গ্রেফতার থেকে বাঁচতে, জানি না আমরা। দেখুন, আরজিকর কাণ্ডে অভিযোগ তো ছিলই, দোসর এখন লটারির টাকা লুঠের অভিযোগ। চরম বিপাকে উত্তর 24 পরগনার পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক, বিধানসভার প্রাক্তন মুখ্য সচেতক, উত্তর 24 পরগনার একদা দোর্দণ্ড প্রতাপ নেতা নির্মল ঘোষ, ছেলে পুলিশ হেফাজতে। তার বিরুদ্ধেও অভিযোগ, ক্ষোভের পাহাড়। ছেলে গ্রেপ্তার হয়েছে, বাবাও হবে, নতুন সরকার এসছে। লটারি কাণ্ডে ধরপাকড় শুরু হতেই পুলিশ সূত্রে খবর এলাকা থেকে উধাও হয়ে যান নির্মল ঘোষ। এই প্রেক্ষাপটে শনিবারের বারবেলায় তপসিয়ায় তৈরি হয় এক নাটকীয় পরিস্থিতি। ঋতব্রত তৃণমূলের বৈঠকস্থলে হাজির হন পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ। আপনাকে আমন্ত্রণ জানানো হয়েছিল? না হলে আমি এখানে চলে এলাম, মিটিংয়ে চলে গেলাম। আবার ঋতব্রত তৃণমূল আবার দাবি করে নির্মল ঘোষ নাকি বিন বুলায়ে মেহমান। আমাদের সঙ্গে নির্মলবাবুর দূর দূরান্ত পর্যন্ত কোনো সম্পর্ক নেই, উনি আমাদের স্কিম অফ থিংসে নেই। আর যেহেতু উনি একটা বিভ্রান্তি ছড়াবার চেষ্টা করছেন, আমাদের খোলা চ্যালেঞ্জ রইল যে নির্মলবাবুকে কে মিটিংয়ে আসতে বলেছেন, কে ফোন করেছেন বা SMS করে কেউ ডেকেছেন কিনা, এটাও যেন উনি সংবাদ মাধ্যমকে বলেন। ওনাকে দেখে কালকে আমি পুলিশকে ফোন করেছিলাম, আপনারা খুঁজে পাচ্ছেন না, তা সে গিয়ে দলে যোগদান করছে। এখন নানা মহলে প্রশ্ন উঠছে, বিপাকে পড়েই কি তড়িঘড়ি ঋতব্রত তৃণমূলের বৈঠকে হাজির হয়েছিলেন নির্মল ঘোষ? গ্রেফতারির আশঙ্কাতেই কি তিনি ঋতব্রত তৃণমূলের দ্বারস্থ হন? অনুব্রত মণ্ডল, জ্যোতিপ্রিয় মল্লিকের মতো জামিনে থাকা নেতা এখন ঋতব্রত তৃণমূলে। অনেকেরই দাবি ঋতব্রত তৃণমূল বিজেপি ঘনিষ্ঠ, তাই গ্রেফতারি এড়াতেই এখন অনেকেই ঋতব্রত তৃণমূলে যোগ দিচ্ছেন। নির্মল ঘোষও কি সেই চেষ্টা করেছিলেন? আইনি পদক্ষেপ নেওয়া হবে এবং আইনি পদক্ষেপের মধ্যে দিয়ে, যেই তদন্তের মধ্যে দিয়ে যা বেরিয়ে আসবে সেই অনুসারে যা যা ধারা আছে সেইগুলো প্রয়োগ হবে এবং যা হওয়ার সেটা হবে। এটা পুরোটাই আইনি ব্যাপার। সব ওই বালিশ তৃণমূল বলতে পারবে, ওরা বালিশ তৃণমূল বলতে পারবে। একটা লোক খামোখা হেঁটে হেঁটে চলে যাবে, উনি তো বলছেন আমন্ত্রণ পেয়েছেন বলেই গেছেন, তো ওদের ব্যাপার, ওরা বুঝবে। তৃণমূলের ভোটে ভরাডুবি রাজ্য রাজনীতিতে বড় চমক ছিল। বিধানসভা ভোটে বিজেপি ডাবল সেঞ্চুরি হাঁকানো ছিল চমকপ্রদ বিষয়। হারার সঙ্গে সঙ্গেই তৃণমূলের খান খান হয়ে যাওয়াও রাজ্যবাসীর কাছে বিস্ময়ের ছিল। আর তারপর থেকে কে কোন স্বার্থে কোন শিবিরে যাচ্ছে, রাজনৈতিক আশ্রয় পাচ্ছে না পাচ্ছে না, পেলে কি শর্তে, তা নিয়েও জল্পনা কল্পনা তুঙ্গে। কৃষ্ণেন্দু অধিকারী, আশাফুল হোসেন, সমীরণ পাল, ABP আনন্দ। দেখুন, হিন্দিতে একটা কথা আছে, বেগানি শাদি মে আব্দুল্লাহ দিওয়ানা। আমি বলছি নির্মল ঘোষের সেদিন ওই অনাহুত হিসেবে ঋতব্রত গোষ্ঠীর বৈঠকে যে পৌঁছে গেলেন, সে একেবারে বিন বুলায় মেহমান হয়ে, এটা খুব বিশ্বাসযোগ্য থিওরি কি হলো? কেউ তাকে ডাকেনি। কেউ কেউ তো এটাও বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায় কি কৌশলে নির্মল ঘোষকে ঋতব্রত গোষ্ঠীতে পাঠিয়েছিলেন গ্রেফতারির হাত থেকে বাঁচাতে। ঠিক যেমন অনেকেই নিশ্চিত, খুব বেশি ঝুঁকি না নিয়েই বলা যায় যে বকেয়া মামলার চাপ থেকে বাঁচতেই ঋতব্রত তৃণমূলে হাসি মুখে যোগ দিয়েছেন তিহার জেল ফেরত অনুব্রত মণ্ডল। যোগ দিয়েই শটান জেলা সভাপতির চেয়ারে বসে পড়েছেন কেষ্টবাবু। তবে বিশ্বনাথ দাকে পাশাপাশি আমি এটাও মনে করিয়ে দেব যে আজই, এবং এই প্রক্রিয়াটা শনি রবি সোম চলছে, সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে দেওয়ার দাবি উঠল এই কালীঘাট তৃণমূলের ভেতর থেকে। অর্থাৎ রবীন্দ্রনাথ ঘোষ বা বিকাশ রায় চৌধুরীরা এই কালীঘাট তৃণমূল ছাড়ার সময় কিন্তু প্রত্যেকে বলছেন কোট আনকোট, মমতা বন্দ্যোপাধ্যায় যদি অভিষেককে ছড়িয়ে দেন তাহলে পুরনো নেতারা আবার অনেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থেকে যাবে। কিন্তু সেই সম্ভাবনা কি এখন আজকের পরিস্থিতিতে 1% আছে? তবে সুমনদা, একটা জিনিস বলতে চাই যে দলের মধ্যে এবং দলের বাইরে সাধারণ নাগরিকদের মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু বলা যায় ত্যায্য।
মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে অগ্নি পরীক্ষা, যদি সত্যি শেষ জীবনটা অবশিষ্ট জীবনটাতে যদি রাজনীতির মধ্যে থাকতে হয়, তাহলে অভিষেককে বাইরে রেখেই থাকতে হবে। উনি যদি মনে করেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে নিয়ে আবার রাজনীতির একটা উত্থান ঘটাবেন, তাহলে তিনি মূর্খের স্বর্গে বাস করছেন। ফলে মমতার কাছে অপশন হলো, হয় আপনি অভিষেককে সরিয়ে রাজনীতিতে প্রাসঙ্গিক হন, আর না হলে আপনার ভরাডুবি হয়ে গেছে, বিপর্যয়, চূড়ান্ত বিপর্যয়ের অপেক্ষা করছে। দেখুন সুমনদা, যে বিষয়টা নিয়ে আজকে আলোচনা আমাদের, সেটা কিন্তু মানে নির্মল ঘোষের পুরো পরিবার এবং তার যে ইকোসিস্টেম তৈরি হয়েছিল, এই পরিবারটা এবং নির্মল ঘোষকে দেখে আপনি তৃণমূল 15 বছর কিভাবে শাসন করেছে তার একটা রূপরেখা তৈরি করতে পারেন। অর্থাৎ একটা ফ্যান্টাস্টিক কেস স্টাডি, হ্যাঁ ফ্যান্টাস্টিক কেস স্টাডি, এ মিনিয়েচার অফ দ্য মানে টিএমসি রুল। এবং আমি আপনাকে বলতে যাই, এই নির্মল ঘোষের বাড়িতে আমি 2007 সালে পুরসভা নির্বাচনের প্রাক্কালে নিজে গিয়েছিলাম। আমি দেখেছি তার টালির বাড়ি, নর্মাল একটা মানে সাধারণ মানে উনুনে রান্না, আর সেই নির্মল ঘোষের যে বিরাট পরিমাণে অর্থ এবং তার যে সম্ভ্রম তৈরি হয়েছিল, তার যে প্রভাব তৈরি হয়েছিল, সেটা আমার কাছে বিস্ময়, আমার কাছে সত্যি বিস্ময়। একটি অনুষ্ঠানে ওনার সাথে দেখা হয়েছিল, আমি সরাসরি ওনাকে বলে দিয়েছিলাম যে দাদা, আপনার 7 সালে যে পরিস্থিতি দেখেছি আর আজকের আপনার পরিস্থিতি যে এক নয়। দ্বিতীয় যে বিষয়টা আপনাকে বলতে চাই, যে এই নির্মল ঘোষ সেই ব্যক্তি, মনে রাখবেন, বিধানসভায় দায়িত্বপ্রাপ্ত এবং কথায় কথায় নৈতিকতা শেখাতেন এবং মাঝে মধ্যেই হুমকি দিতেন যে প্রিভিলেজ মোশন আনা যায়। হুমকি দিতেন না, আনতেন প্রিভিলেজ মোশন আনতেন। ফলে একদিকে মানে বলা যায় যে কার্যত লুট পানিহাটিতে করেছেন তিনি এবং তার পরিবার, আর আরেকদিকে মানে বিরোধী শূন্য রাখা। মানে আমি বলছি, একটা মিটিং মিছিল করতে পারতেন না আপনি আপনার বাড়িতে। আজকে বলতে আমার কোনো দ্বিধা নেই, সন্ময়দার বাড়িতে যে কতবার অ্যাটাক হয়েছে এবং সরাসরি এই মানে ব্যক্তিটা যুক্ত ছিলেন, নির্মল ঘোষ যুক্ত ছিল, তার মানে কোনো ইয়াত্তা নেই। এবং যে কোনো বিরোধী রাজনৈতিক দলের উপর যে অত্যাচার উনি নামাতেন এবং বিভিন্ন লোককে বয়কট করা, টাকা তোলা, এটা এমন একটা পর্যায়ে নিয়ে গেছিলেন, মানুষ কিন্তু সত্যি, আমি বিমলদার সাথে একমত যে মানুষ কিন্তু একটা পরিত্রাণ চাইছিল এই পানিহাটি জায়গা মানে ইয়েতে নির্মল ঘোষের পরিবারের থেকে। যে প্রশ্নটা আসছে, এই নির্মল ঘোষ কিন্তু ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের কাছে পৌঁছানোর চেষ্টা করেছেন। এই পৌঁছানোটা কিন্তু আমি সুমনদা বলছি একটা সুরক্ষার জায়গা থেকে। কোন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের মানে শিবিরে যাওয়ার অর্থই আমি দেখতে পাচ্ছি যে কোনো একটা জায়গায় প্রোটেকশন পাওয়ার একটা লাইসেন্স পেতে পারি, আমি প্রোটেকশনের লাইসেন্স পেতে পারি। জাভেদ খান মডেল, আমি জাভেদ খান মডেল আপনি বলছি সুমনদা, বিমলদা আমার সাথে নিশ্চয়ই একমত হবে। বাগনানের বিধায়ক ছিলেন অরুণাভ সেন, কি ল্যাঙ্গুয়েজে আপনার আর্কাইভে দেখান, নির্বাচনের সময় কিভাবে বিজেপির কর্মীদেরকে মারা হবে তার বর্ণনা উনি করছেন। আজকে অরুণাভ সেন যেই মুহূর্তে ঋতব্রত শিবিরে আছেন, তার বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়েছে? আমি তো বলছি যে মানে এই মানুষটাই, অর্থাৎ নির্মল ঘোষও কিন্তু একটা উদ্দেশ্য নিয়েই ওখানে গেছেন, যে ভাই আমি যদি ঋতব্রত শিবিরের সাথে যুক্ত হতে পারি তাহলে আমি একটা লাইসেন্স পেয়ে যাব বাঁচার, পুলিশের হয়রানির থেকে বাঁচার, অ্যারেস্টের থেকে বাঁচার। আমি বলছি আজকে লক্ষ্য করেন, ওর ছেলে তীর্থঙ্কর যখন অ্যারেস্ট হচ্ছে, সাধারণ মানুষের উল্লাস দেখুন, সাধারণ মানুষের মানে পরিষ্কার, তারা যেন মানে মানে স্বাধীনতা পাচ্ছে, একটা স্বাধীনতার স্বাদ তারা অনুভব করছেন যে এই ধরনের অত্যাচারী একজন মানুষকে অ্যারেস্ট পুলিশ করেছে। বিজেপির কর্মী শুধু নয় সুমনদা, সাধারণ মানুষও কিন্তু চায়, যারা গত 15 বছরের অন্যায়, অবিচার, অত্যাচার, যে সমস্ত কাউন্সিলর থেকে শুরু করে পঞ্চায়েত মেম্বার থেকে শুরু করে এমএলএরা অন্যায় করেছে, তাদের যাতে শাস্তি হয়। সাধারণ মানুষের বিরুদ্ধে গিয়ে কিন্তু প্রকাশজিৎ বরাককে মানে বিজেপি নিয়েছেন। বিজেপি যতই বলুক না কেন যে আমি জাতীয় স্বার্থে নিয়েছি, শুভেন্দু অধিকারী যতই বলুক না কেন যে আপনারা দয়া করে শ্রমিক ভট্টাচার্যের বিরুদ্ধে কথা বলবেন না, আপনারা আমার বিরুদ্ধে কথা বলুন, মানে শুভেন্দু অধিকারী বলছে আমার বিরুদ্ধে কথা বলুন, কিন্তু শ্রমিকের বিরুদ্ধে বলবেন না। যতই আপনি বলুন না কেন, সাধারণ মানুষের সেন্টিমেন্ট কিন্তু পরিষ্কার। সাধারণ মানুষ তো বটেই, বিজেপির সাধারণ কর্মীদের সেন্টিমেন্ট হলো যে যারাই অন্যায় করেছে, অবিচার করেছে, অত্যাচার করেছে, লুট করেছে, তাদেরকে আর যাই হোক গেরুয়া শিবিরে আর নেবেন না।
এটা আপনি ভাবুন তো, পার্থ এখানে আছে যখন গাড়ি চালিয়ে জীবিকা উপার্জন করছে সৎভাবে, তখন ও ভাগ্যের জোরে একটা লটারি পেল। আমি বলছি ওর জীবনটা পাল্টে যেত না? ও একটা ছোট ব্যবসা শুরু করতে পারতো না? ওর ছেলে মেয়েদের ভালো স্কুলে পড়াতে পারতো না? ও বাবা মার ভালো চিকিৎসার ব্যবস্থা করতে পারতো না? আমি মেরে কাউকে তার 1 কোটি টাকার লটারির টিকিটটা কেড়ে নিলাম? ও কোনোদিন ও যে জলেই যাক, আপনাকে বলছি এটা মানে একজন জনপ্রতিনিধি স্যাঁচরা হয়, এত স্যাঁচরা হতে পারে, মানে এটা ভাবা যায় না। একটা জনপ্রতিনিধি মিনিমাম একটা ডিগনিটি থাকবে তো, কিন্তু কি ধরনের জনপ্রতিনিধি তৃণমূল কংগ্রেস দিয়েছে যে একটা স্যাঁচরামি করা, রাহাজানি করা, তার চরিত্রের মধ্যে ঢুকে গেছে যে এই ধরনের একজন সাধারণ একজন ড্রাইভার যে একটা লটারি পেয়েছে তাকে উৎসাহিত করা, তাকে সাহায্য করা, তাকে টাকা পেতে সাহায্য না করে তার টাকাটাকে ছিনিয়ে নিয়ে তার স্বপ্নটাকে সফল করা। আমি ফাইনালি যে কথাটা বলে শেষ করতে চাই সুমনদা, যে দেখুন, আপনি বৃহত্তম স্বার্থে চোর ডাকাতকে দলের মধ্যে নিয়ে হয়তো বিল পাস করিয়ে দিতে পারেন, আপনি এটাকেই জাতীয় স্বার্থ বলতে পারেন। তাতে কিন্তু আমি বলবো দিনের শেষে যে আপনি বিরোধী মুক্ত ভারতবর্ষ তৈরি করতে পারেন, বিরোধী মুক্ত পশ্চিমবাংলা তৈরি করতে পারেন, কিন্তু এই ধরনের মানুষগুলোকে নিয়ে বা দুর্নীতির সাথে সহাবস্থান করে এটা কোনো মতেই জাতীয় স্বার্থ হিসাবে ডিফাইন করা বা জাস্টিফাই করার যে চেষ্টা বিজেপির তরফ থেকে করা হচ্ছে, দেশের স্বার্থের জন্য আমরা প্রকাশকে নিয়েছি, দেশের স্বার্থের জন্য আমরা চোর ডাকাতদের নিতে হচ্ছে, এই জাস্টিফিকেশনের কোনো মাত্রা হতে পারে না। আমি কখনোই বলবো না বিরোধী মুক্ত পশ্চিমবাংলা হোক। আমি রাষ্ট্রবিজ্ঞানের একজন ছাত্র হিসেবে চাই শক্তিশালী বিরোধী দল থাকুক, যারা গঠনমূলক সমালোচনা করে শাসক দলকে তার কাজ করতে বাধ্য করবে, কিন্তু বিরোধী তৈরি করাটা তার একটা ঐতিহাসিক প্রক্রিয়া আছে। আশা করবো নিশ্চয়ই বিরোধী তৈরি হবে। এখানে একটা কথা বলি, বীরভূমের বা অনেক জায়গায় তৃণমূলের নেতারা তো ভীষণ লাকি, তারা সব সময় লটারি টিকিট 1 নম্বরটা হয়ে যেত, কিন্তু তার সঙ্গে এনার পার্থক্য হচ্ছে তারা নিজের কালো টাকা সাদা করার জন্য টাকাটা দিয়ে টিকিটটা নিয়ে নিজের কালো টাকাটাকে সাদা করতো। এর লোকটা এমন ছিল পুরোটা ছেড়ে দিয়েছে। ও যদি ওটা নিয়ে টাকা সাদা করতো তাহলে অন্য ব্যাপার ছিল, ও পুরোটা নিয়েছে। আর একটা বলে কথা বলি, এই যে রবীন্দ্রনাথ ঘোষ আজকে এত কথা বলছেন, শুধু একটা কথা বলি, গত 2021 সালে বিধানসভা নির্বাচনের সময় আমার এখনো পরিষ্কার মনে আছে যে এক বিজেপি কর্মীর গালে সপাটে এক চড় মেরেছিল, সে লোকটা মাথা ঘুরে পড়ে গিয়েছিল। আমার এবারে নির্বাচনের পরে কোচবিহারের একজনকে জিজ্ঞেস করেছিলাম যে সেই কর্মীটাকে বলো ওর 2 গালে 2টো মারতে, যদিও এই ধরনের কথা বলাটা বেআইনি, কিন্তু আমি বলেছিলাম যে ওই লোকটা 2 গালে 2টো মেরে আসো, আমি এখনো সেই দৃশ্য ভুলতে পারিনি। আমাকে একজন বললো সেই লোকটি মারা গেছে, ফলে সেটা অন্য ব্যাপার। এই রবীন্দ্রনাথ ঘোষও মোটেই ভালো সাধু পুরুষ নয়, উনি যা কাণ্ড তার আগে আমি দুটো জিনিস দেখাবো। এক হচ্ছে শুভেন্দু অধিকারী একসময় একেবারে সরাসরি এই লটারি এবং তৃণমূলের সম্পর্ক নিয়ে সরব হয়েছিলেন বিরোধী নেতা থাকাকালীন। বলেছিলেন যে সাধারণ মানুষ লটারির মাধ্যমে টিকিট কাটে, কিন্তু বাম্পার পুরস্কারটা জিতে নেন তৃণমূলের নেতারা। আর সাধারণ মানুষ যখন টিকিট কেটে পুরস্কার জেতেন তার নিয়তি কি হয় সেটা পার্থ এই মুহূর্তে স্টুডিওতে আছে, ও সব জলজ্যান্ত উদাহরণ। বলেছিলেন যে অনুব্রত মণ্ডল জ্যাকপট পেয়েছিলেন এবং এক তৃণমূল বিধায়কের কথা এবং তার স্ত্রীর কথা বলেছিলেন, 1 কোটি টাকা জিতেছিলেন। আমি আবার পরিসংখ্যান দিয়ে বলছি, 1.5 বছরে 6টা কেন, যদি 3টে লটারিও কেউ পেয়ে থাকেন পরপর বিপুল টাকার, মডেলটা খুব পরিষ্কার, সেটা হচ্ছে কালো টাকা লটারির নাম দিয়ে সাদা হচ্ছে। পাশাপাশি আরেকটা সোশ্যাল মিডিয়া ইনপুট আপনাদের দেব, যেটা বিরোধী দলনেতা থাকাকালীন শুভেন্দু অধিকারীর অভিযোগ ছিল যে কোট আনকোট জিজ্ঞাসাবাদ শেষে সিবিআই দফতর থেকে বেরিয়ে যাওয়ার সময় ময়না তদন্তকারী চিকিৎসক বিস্ফোরক তথ্য সামনে এনেছেন। দাবি করেছেন চিকিৎসকের কাকা পরিচয় দিয়ে এক ব্যক্তি হুমকি দেয়, দ্রুত ময়না তদন্ত, মানে অভয়ার কাকা হিসেবে নিজের পরিচয় সে দেয়, ময়না তদন্ত দ্রুত না শেষ করলে রক্তগঙ্গা বইবে। ওই ব্যক্তি পানিহাটি পুরসভার প্রাক্তন সিপিএম কাউন্সিলর, যিনি পরে তৃণমূলে যোগ দিয়েছিলেন, এবং পানিহাটি তৃণমূল বিধায়ক নির্মল ঘোষের ঘনিষ্ঠ। সবাই জানে চিকিৎসকের দেহ তাড়াহুড়ো করে সৎকার করা হয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে শ্মশানে হাজির ছিলেন পানিহাটি তৃণমূল বিধায়ক। এটাও আশ্চর্যের বিষয় যে সন্দীপ মুখোপাধ্যায় নিহতর আত্মীয় না হয়েও শ্মশানে নথিতে স্বাক্ষর করেছিলেন। এখানে সমস্তটা পোস্ট করেছিলেন রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী। আমার খুব সহজ দুটো প্রশ্ন। এক হচ্ছে, পুলিশ এই বিষয়ে আজকে যখন মুখ্যমন্ত্রীর নাম শুভেন্দু অধিকারী কি ব্যবস্থা নেবে, এবং অবশ্যই নতুন করে ফাইল টাইল খোলা হয়েছে, সিবিআই কি করবে। আমি দ্রুত একবার দেখে নেব, এই আরজিকর মামলায় নির্মল ঘোষের নাম পরতে পদে পদে এসেছে। দেখুন।
ছেলে গ্রেফতার, বেকায়দায় এবার বাবাও। এই ছেলেটা যতটা ক্রিমিনাল, বাবা তার থেকে বেশি ক্রিমিনাল। বিগত বিধানসভা ভোটে পানিহাটি থেকে তৃণমূলের প্রতীকে ভোটে লড়েছিলেন তীর্থঙ্কর ঘোষ। তাকে গ্রেফতার করল পুলিশ। তীর্থঙ্কর ঘোষের বাবা নির্মল ঘোষ তৃণমূলের প্রাক্তন বিধায়ক, উত্তর চব্বিশ পরগনার একদা দুর্দণ্ড প্রতাপ নেতা। আরজিকর কাণ্ডে নিহত চিকিৎসকের মা বাবা শুরু থেকে তার বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ তুলছে। বাবা যতদিন ধরা না পড়বে ততদিন, কারণ বাবাই আমার মেয়ের মৃতদেহটাকে, ওর বাবা আর এখন যে চেয়ারম্যান সোমনাথ দে, সঞ্জীব মুখার্জি, এরাই সমস্তটা তথ্য প্রমাণের লোপাট, শেষ লোপাটটা এরাই করেছিল। আরজিকর কাণ্ডে পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষের বিরুদ্ধে শুরু থেকেই মারাত্মক অভিযোগ তুলেছিল অভয়ের পরিবার। 2024-এর 9ই আগস্ট আরজিকর মেডিকেলের এমার্জেন্সি বিল্ডিং এর সেমিনার হলে তরুণী চিকিৎসকের দেহ উদ্ধার হয়। ধর্ষণ খুনের মারাত্মক সেই ঘটনায় নিহত চিকিৎসকের মৃতদেহ তাড়াহুড়ো করে দাহ করে দেওয়ার অভিযোগ ওঠে। সেই সময় নেপথ্যে তৎকালীন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষের জড়িত থাকার অভিযোগ তোলে অভয়ের পরিবার। অভিযোগ ওঠে নির্মল ঘোষের তত্ত্বাবধানেই হাসপাতাল থেকে দেহ বের করে বাড়িতে নিয়ে আসা হয়, তাড়াহুড়ো করে দাহ করে ফেলা হয় দেহ। 13ই মে বিজেপি বিধায়ক হিসেবে বিধানসভায় শপথ গ্রহণের আগে শিয়ালদা আদালতে গিয়ে পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ, পানিহাটির বর্তমান চেয়ারম্যান এবং তৃণমূল নেতা সোমনাথ দে এবং পানিহাটি পুরসভার প্রাক্তন কাউন্সিলর সঞ্জীব মুখোপাধ্যায় গ্রেফতারের আবেদন জানান অভয়ের মা। রাজ্যে পালাবদলের পর নতুন করে আরজিকর ফাইলস খুলেছে, নতুন করে তদন্ত শুরু করেছে সিবিআই। গত 18ই জুন পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষকে জিজ্ঞাসাবাদও করেছে সিবিআই। সোমবার বাবা ছেলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগেও সরব হয়েছেন পানিহাটির বিজেপি বিধায়ক। তাছাড়াও এরা বাবা ছেলে মিলে, সঙ্গে চেয়ারম্যানও যুক্ত, পানিহাটিতে সমস্ত পুকুরগুলো ভরাট করে সেগুলোতে বড় বড় বিল্ডিং বানিয়েছে প্রমোটারদের দিয়ে। কারো জমি দখল করে নিয়েছে, কোনো জায়গায় স্কুলটা দখল করে নিয়েছে। এদের দুর্নীতির শেষ নেই, পানিহাটিটাকে এরা শেষ করে ছেড়েছে। ছেলে হাজতে, বাবাও কি এবার বিপাকে? সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.